গুড আফটারনুন এভরিওয়ান। চলে এসেছি একটা নতুন চ্যাপ্টার নিয়ে, উইচ ইজ রিপ্রোডাকশন ইন প্লান্টস। এটা আমাদের ক্লাস 8-এর বায়োলজির একটা চ্যাপ্টার। বেশ ইন্টারেস্টিং, কিছু আমরা নতুন জিনিস অবশ্যই শিখবো। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে আমরা শুরু করে দিই। প্রথমেই আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ রিপ্রোডাকশন। না, রিপ্রোডাকশন ইজ আ বায়োলজিক্যাল প্রসেস। বায়োলজিক্যাল প্রসেস মানে কি? যেমন ধরো আমাদের ডাইজেশন হচ্ছে, বা রেসপিরেশন হচ্ছে, বা এক্সক্রিশন হচ্ছে। অল অফ দিজ আর বায়োলজিক্যাল প্রসেসেস উইচ আর হ্যাপেনিং উইদিন আওয়ার বডি। এবং আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে, আমাদের সার্ভাইভ করতে গেলে কিন্তু এরকম প্রত্যেকটা বায়োলজিক্যাল প্রসেস হতে হবে ঠিকঠাক করে। তো reproduction is one of these biological processes by which individual can produce offsprings of their own kind। মানে কি, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল, আমি যদি হিউম্যান বলি, আমি যদি যে কোনো অ্যানিমালস হোক বা প্লান্টস হোক, তারা কিন্তু নিজেদের ওন কাইন্ডের ইন্ডিভিজুয়ালকে প্রডিউস করে। মানে একটা রোজ প্লান্টে তুমি কি কখনো ম্যাঙ্গো দেখতে পাবে? ইট ইজ নট পসিবল। বা একটা ধরো ম্যাঙ্গো ট্রিতে তুমি কি এমন অন্য কিছু দেখতে পাবে যেটা ইজ নট ম্যাঙ্গো? তার মানে আমরা জানি কি, যে যে কোনো ইন্ডিভিজুয়াল, সেটা প্লান্টস হতে পারে বা সেটা অ্যানিমালস হতে পারে, যে কোনো কিছু, তারা বায়োলজি, এই যে রিপ্রোডাকশন যে প্রসেসটা, তার থ্রুতে কিন্তু তাদের নিজেদের মতনই বা তাদের নিজেদের কাইন্ডেরই একটা অন্য অফস্প্রিং বা ইন্ডিভিজুয়ালকে তৈরি করবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন। নাও, হোয়াই ডু অর্গানিজমস রিপ্রোডিউস? এই অর্গানিজমস এই টার্মটার মধ্যে কিন্তু প্লান্ট, অ্যানিমাল সব কিছু পড়ছে, ঠিক আছে? তো নাও, হোয়াই ডু দে ডু সো? কেন? ফর দ্য সার্ভাইভাল অফ দেয়ার স্পিসিস। মানে আজকে যদি একটা রোজ প্লান্ট, তারা যদি রিপ্রোডাকশন বন্ধ করে দেয়, যখন এখন যত দূর অবধি রোজ প্লান্টস রিপ্রোডিউস করেছে, দেখা গেল কালকে সব রোজ প্লান্টসের রিপ্রোডাকশন বন্ধ হয়ে গেল। আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম তারা কিন্তু ভ্যানিশড হয়ে যাবে বা এক্সটিংক্ট হয়ে যাবে। কেন? কারণ এখন যতগুলো গাছ আছে, তারা তো একটা টাইম পরে গিয়ে নষ্ট হয়ে যাবে, মারা যাবে। তারপরে তো আর নতুন কোনো ইন্ডিভিজুয়াল তৈরি হবে না। ঠিক তেমন ভাবে যে কোনো আমরা অ্যানিমালস এর কথাও বলতে পারি। যদি এই প্রসেসটা বন্ধ হয়ে যায়, একটা টাইম পর কিন্তু তাদের এক্সটিংশন হয়ে যাবে। মানে কি, তাদেরকে আমরা আর খুঁজে পাবো না বা দেখতে পাবো না, তারা হারিয়ে যাবে একদম। তো তাদের এই সার্ভাইভালের জন্য কিন্তু এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড টু পাস অন জেনেটিক ইনফরমেশন টু দ্য নেক্সট জেনারেশন। যেমন আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা অনেক সময় বলি যে এটা তো আমার মায়ের থেকে পেয়েছি, এটা তো আমার বাবার থেকে পেয়েছি, আমার চুলটা তো আমার মায়ের মতন, বা আমার এই স্বভাবটা, আমার এই বিহেভিয়ারটা আমার বাবার থেকে এসেছে। ঠিক তেমনি যে কোনো অর্গানিজমসের ক্ষেত্রে, সেটা প্লান্টসের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তাদের যে জেনেটিক ইনফরমেশন, সেটাও কিন্তু তাদের নেক্সট জেনারেশনে পাস অন হতে থাকে। যেরকম একটা ম্যাঙ্গো ট্রি এর আমটা ধরো খুব মিষ্টি, ঠিক আছে? এবার সেই ম্যাঙ্গো ট্রি এর থেকে কোনো একটা সিড তুমি কালেক্ট করে যদি অন্য একটা প্রপার কন্ডিশন অ্যাপ্লাই করে সেই জিনিসটাকে যদি গ্রো করো, সেই সিডটা থেকে যে প্লান্টটা হবে, সেই প্লান্টে যে ম্যাঙ্গোজ হবে, তারাও কিন্তু মোটামুটি সিমিলার সুইটনেস দেবে। মানে যদি একটা মিষ্টি আম গাছের সিড থেকে তুমি ওটাকে গ্রো করো, ওটাও আশা করা যায় মিষ্টিই হবে, ঠিক আছে? কিছু এক্সেপশন হতে পারে যদিও বা, কিন্তু ম্যাক্সিমাম টাইম জেনেটিক ইনফরমেশন গুলো কিন্তু পাস অন হবে। এটা আমি একটা ট্রেড দিয়ে বললাম। এরকম যে কোনো কিছু হতে পারে, যে কতটা লম্বা হচ্ছে বা কতটা তার, এক একটা আম গাছে দেখবে খুব ভালো তোমার ফলন হয়। মানে সেটা শুধু আম গাছ না, যে কোনো গাছের কথাই আমি বলছি, খুব ভালো হচ্ছে ফল বা ফুল, কিন্তু এক একটা গাছে আবার হচ্ছে না। তো এগুলোও কিন্তু জেনেটিক ইনফরমেশনের মধ্যেই কিছুটা পড়ছে। তো এবার আমরা দেখব কি, যে এই যে রিপ্রোডাকশন যে প্রসেসটা, ইন কেস অফ প্লান্টস, it happens or it may happen in two ways. কি? First one is vegetative or asexual reproduction, and second one is sexual reproduction. প্রথমে আমরা দেখে নেব কি ভেজিটেটিভ অর অ্যাসেক্সুয়াল। এখানে বলা হচ্ছে কি,
আ টাইপ অফ রিপ্রোডাকশন মানে এই অ্যাসেক্সুয়াল বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেটা, ইট ইজ আ টাইপ অফ রিপ্রোডাকশন ইন হুইচ নিউ ইন্ডিভিজুয়াল ইজ ফর্মড ফ্রম এনি পার্ট অফ দ্য প্যারেন্ট প্লান্ট। সেটা কিরকম পার্ট না, একটা স্টেম থেকে হতে পারে, একটা রুট থেকে হতে পারে, একটা লিফ থেকে হতে পারে, এবং এখানে কিন্তু জেনারেলি সিড ফর্মেশন হয় না। সিড ফর্মেশনটা কিন্তু আমরা দেখতে পাবো সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে, যেখানে একটা মেল গ্যামেট উইচ ইজ কল্ড পোলেন আরেকটা ফিমেল গ্যামেট তারা ফিউজড হয়ে কিন্তু সিড ফর্ম করছে। তাহলে আমরা প্রথমে যেটা দেখবো আজকে সেটা হচ্ছে ভেজিটেটিভ অর সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে আমরা দেখতে পাবো যে কোনো প্লান্টসের হয়তো রুটস কাজে লাগছে, আচ্ছা কোনো প্লান্টসের হয়তো স্টেম কাজে লাগছে, বা কোনো প্লান্টসের হয়তো লিফ কাজে লাগছে, যে কোনো, এবার এটা কোন প্লান্টসের কোনটা সেটা ডিপেন্ড করছে, বাট এদের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করেই কিন্তু আমরা একটা নতুন প্লান্ট তৈরি করতে পারছি উইদাউট ফর্মিং দ্য সিড। এই প্রসেসটাকেই বলা হচ্ছে ভেজিটেটিভ অর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনটা আরেকটু পরে পড়বো, যেখানে আমরা দেখব দুটো গ্যামেট, ওয়ান ইজ পোলেন্ট অ্যান্ড আনাদার ওয়ান ইজ ওভিউল অ্যাকচুয়ালি। তো সেই দুটো কিন্তু ফিউজ করে সিড ফর্মেশন হচ্ছে। এবার দেখা যাক অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কিছু প্রসেস আছে, যেরকম প্রথমেই আসছে কি বাইনারি ফিশন। বাইনারি ফিশন বলতে বাই এই টার্মটা থেকেই আমরা বুঝে যাব এটা নাম্বার 2 কে ডিনোট করে। মানে কোন একটা অর্গানিজম আছে, যদি পাশের এই ডায়াগ্রামটার দিকে তাকাও, একটা অর্গানিজম রয়েছে যেটাকে আমরা প্যারেন্ট সেল বলছি, এটাকে একটা সিঙ্গেল সেল হিসেবেই দেখানো হয়েছে। তো এই প্যারেন্ট সেলটা কিন্তু দুটো ডটার সেলসে ডিভাইড করছে। এটাকে যদি আমি পয়েন্টার ইউজ করে দেখাই, তো এই যে প্যারেন্ট সেলটা, এটা কিন্তু আস্তে আস্তে ডিভাইডেড হয়ে দুটো ডটার সেলস প্রডিউস করছে, 2 নাম্বারস অফ ডটার সেলস। এই জন্য এই প্রসেসটাকে বলা হচ্ছে বাইনারি ফিশন, বিকজ দিস বিআই এটা মানে বোঝাচ্ছে নাম্বার 2। তাহলে প্যারেন্ট সেল এর মধ্যে কি কি থাকবে, এটা জেনারেলি একদম সিম্পল একটা স্ট্রাকচার দেখিয়েছে, যেখানে প্রপার কোনো নিউক্লিয়াস নেই, নিউক্লিয়েড একটা জাস্ট রয়েছে, প্রপার কোনো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এরকম কিছুই নেই, একটা সাইটোপ্লাজমিক জাস্ট মেমব্রেন রয়েছে আর সেল ওয়াল রয়েছে। এবার এটার আস্তে আস্তে কি হচ্ছে, মাঝখান দিয়ে কিন্তু একটা ক্লিভেজ মতন তৈরি হচ্ছে। এবার এইটাই যখন প্রপারলি তৈরি হয়ে যাবে, ইন দ্য মিন টাইম এখানে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, নাম্বার অফ ডিএনএ সেটা ইনক্রিজড হচ্ছে, তারপর দেখা যাবে একটা টাইম পর গিয়ে কিন্তু দুটো ডটার সেলস প্রডিউসড হচ্ছে। দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন ইলংগেটস, এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেনটা দেখতেই পাচ্ছ ইলংগেটেড হচ্ছে। আফটার দ্যাট দ্য সাইটোপ্লাজম ডিভাইডস অ্যান্ড দ্য ক্রস ওয়াল ফর্মস, আলটিমেটলি ফর্ম হয়ে গেল দুটো ডটার সেলস। তাহলে এখানে কি হবে, নিউক্লিয়াস ডিভাইডস ইনটু 2, আমরা দেখতেই পাচ্ছি অ্যাকচুয়ালি এটা নিউক্লিয়াস এখানে নেই, এখানে নিউক্লিয়েড রয়েছে, বাট যেখানে প্রপার নিউক্লিয়াস থাকবে সেখানেও কিন্তু আমরা দেখতে পারবো দুটো প্রপার নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তারপরে সাইটোপ্লাজমিক ডিভিশনটার থ্রুতে দুটো ডটার সেলস তৈরি হবে। দেন দ্য সেল স্প্লিটস অ্যাক্রস দ্য মিডল, অলমোস্ট এটা মিডলেই দেখতে পাচ্ছ, thus forming two identical daughter cells. It is very important that in this case identical daughter cells will be produced, মানে কি এরা একদম সিমিলার হবে। যেমন আমরা টুইনস বলি না, তো টুইনসও যদিও বা আইডেন্টিক্যাল পুরোপুরি হয় না, বাট এখানে কিন্তু আইডেন্টিক্যালি হবে। ইট অকার্স ইন প্রোক্যারিওটিক অর্গানিজমস, যেমন ব্যাকটেরিয়ার মধ্যে এটা দেখা যায়, অ্যান্ড ইন সাম সিঙ্গল সেলড ইউক্যারিওটিক অর্গানিজমস সাচ অ্যাজ অ্যামিবা। অ্যামিবা একটা সিঙ্গল সেল থাকে, সেটা কিন্তু ঠিক এই প্রসেসের থ্রুতেই ডিভাইডেড হয়ে দুটো অ্যামিবা তৈরি হতে পারে, কিন্তু অ্যামিবাটা হচ্ছে সিঙ্গল সেলড ইউক্যারিওটিক অর্গানিজমস। আর এটা আমরা যেটা দেখছি এটা কিন্তু একটা প্রোক্যারিওটিক সেল। কেন? কারণ প্রপার নিউক্লিয়াস নেই, একটা জাস্ট নিউক্লিয়েড রয়ে গেছে। It takes place in subcellular level in plant cells. Subcellular মানে সেলের ভিতরে কোনো সেল অর্গানেলস, সেটা ডিভাইডেড হতে গেলে কিন্তু এই প্রসেসটা ইউজড হয় কিছু কিছু ক্ষেত্রে প্লান্ট সেলে, টু ডিভাইড সার্টেন সেল অর্গানেলস, জাস্ট যেটা বললাম। এবার এরকমই আরেকটা টার্ম আছে
যেটাকে বলা হচ্ছে কি মাল্টিপল ফিশন। মাল্টিপল ফিশন টার্মটা থেকে আমরা বুঝতে পারছি কি মোর দ্যান টু। এখানে বাইনারি মানে বলা হয়েছিল কি যে দুটো হবে, এই যে দুটো ডটার সেলস প্রডিউসড হয়েছে, বাট মাল্টিপল ফিশনে আমরা দেখব মোর দ্যান টু, সেটা হতে পারে 4টে বা 32 নাম্বার অফ ডটার সেলস একসাথে প্রডিউসড হতে পারে। মানে কি একটা সেলই কিন্তু ডিভাইডেড হয়ে গিয়ে এরকম 4টে হতে পারে বা 32টাও একসাথে হতে পারে। ইট অকার্স ইন ক্লোরেল্লা অ্যান্ড ক্লামাইডোমোনাস। খুবই ইম্পর্টেন্ট এই এক্সাম্পলগুলো। আচ্ছা, নেক্সট আসছে কি বাডিং। বাডিংটা হচ্ছে এটা আমরা ইস্ট সেলে দেখতে পাই। এখানে কি হচ্ছে একটা প্যারেন্ট সেল থাকছে, সেখান থেকে একটা বাড ফর্মেশন হচ্ছে। মানে কি এইখানে দেখো একটা বাড ফর্মিং লেখা আছে, তার মানে কি এই যে প্যারেন্ট সেলটা এখান থেকে একটা ছোট্ট বাডের মতন একটা আউট গ্রোথ তৈরি হয়েছে। এই বাডটা আস্তে আস্তে একটু ডেভেলপড হবে। আফটার আ সার্টেন টাইম সেখানে একটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তারও কিছুটা পরে যখন ও আরো কিছুটা ডেভেলপড হয়ে যাবে, পুরোপুরি ম্যাচিওর্ড হবে না, কিছুটা জাস্ট ডেভেলপড হবে, তখন কিন্তু এই বাডটা প্যারেন্ট সেল থেকে একদম ডিটাচড হয়ে গিয়ে নিজের মতো নিজে একটা ইন্ডিভিজুয়াল হয়ে বেঁচে উঠবে, মানে বড় হতে থাকবে বা ম্যাচিওর্ড হবে। কিন্তু এটা তৈরি হচ্ছে কোথা থেকে না, প্যারেন্ট যে সেলটা রয়েছে তার বডি থেকেই একটা আউটগ্রোথ তৈরি হয়েছে, উইচ ইজ কল্ড বাড। তাহলে বাডিং কি হচ্ছে, প্যারেন্ট সেলস প্রডিউসেস অ্যান আউটগ্রোথ কল্ড বাড। এই বাডটা থেকেই কিন্তু আলটিমেটলি দে গেট ডিটাচড ফ্রম দ্য প্যারেন্টস বডি অ্যান্ড দে স্টার্ট টু ম্যাচিওর দেমসেলভস। এক্সাম্পলে ইস্ট রয়েছে। নেক্সট আমরা দেখতে পারি কি ফ্র্যাগমেন্টেশন। এটা মেইনলি কোথায় দেখতে পারবো, এটা মেইনলি আমরা দেখতে পারবো স্পাইরোগাইরাতে, যেটা একটা ফিলামেন্টাস একটা বডি হোল্ড করে। দেখতেই পাচ্ছ একটা ফিতের মতন। এখানে কি হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সেপ্টাম তৈরি হয়েছে। সেপ্টাম বলতে কি এখানে একটা মানে খাজ মতন তৈরি হয়েছে। এই সেপ্টামটা থেকেই কিন্তু আলাদা হয়ে গিয়ে একটা ডটার স্পাইরোগাইরা তৈরি হবে। এখানে ব্যাপারটা কি হয় না, অর্গানিজমস বডি গেট স্প্লিট ইনটু মাল্টিপল পিসেস অর ফ্র্যাগমেন্টস। পুরো যে অর্গানিজমটা রয়েছে এই পুরো অর্গানিজমটাই কিন্তু স্প্লিট হয়ে যাচ্ছে। পুরো অর্গানিজমের বডিটাই, মানে একটা ফিতেকে তুমি যদি টুকরো টুকরো করে কেটে দাও, মনে করো একটা ফিতে নিয়েছো, সেই ফিতেটাকে তুমি টুকরো টুকরো করে কেটে দিচ্ছ, আর প্রত্যেকটা টুকরো থেকে প্রত্যেকটা পিস থেকে একটা নতুন করে ফিতে তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট লাইক দ্যাট এখানে সেই জিনিসটাই হচ্ছে, একটা ফাইলামেন্টাস বডি, সেটা স্প্লিট হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা সেই পিস থেকে কিন্তু একটা নতুন করে ডটার সেল প্রডিউসড হচ্ছে। Each of these can grow into a completely new individual which are genetically identical. কেন, কারণ পুরোটাই প্যারেন্ট সেল থেকে ডিভাইডেড হয়ে বা স্প্লিট হয়ে তারপরে তৈরি হচ্ছে। ওদের মধ্যে আলাদা করে কোনো জেনেটিক কিছু আসার ব্যাপারই নেই। প্যারেন্ট সেলে যা যা থাকবে ডটার সেলগুলোতে জাস্ট হুবহু সেটাই থাকবে। এক্সাম্পল, স্পাইরোগাইরা হ্যাভিং লং রিবন লাইক ফাইলামেন্টাস বডি। এখানে দেখাই যাচ্ছে এটা কিন্তু একটা স্পাইরোগাইরারই ফিগার, যেখানে আমরা স্পাইরাল ক্লোরোপ্লাস্টও দেখতে পাচ্ছি, আর এগুলোই হয়ে গেল ফ্র্যাগমেন্টেড। নেক্সট আমরা আরেকটা ওয়ে দেখতে পাই ফর ভেজিটেটিভ অর সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেটাকে বলা হচ্ছে কি স্পোর ফর্মেশন। এটা মেইনলি দেখা যাচ্ছে মস, ফার্ন, ফাঙ্গি, অ্যালগি, এদের ক্ষেত্রে কি হয়, কিছু স্যাক লাইক স্ট্রাকচার তৈরি হয়। ঠিক আছে, তো এই স্যাক লাইক স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে কি স্পোরাঞ্জিয়াম। এই যে ইয়েলো কালার যেটা, এটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। এবার এটা যখন সুটেবল কন্ডিশনে আসে তখন দেখা যায় যে স্পোরাঞ্জিয়ামের যে ওয়ালটা সেটা রাপচার্ড হয়ে যায় বা এটা বার্স্ট করে, ফেটে যায়। তখন এর ভিতরে যে কালেক্টেড স্পোর্স গুলো ছিল, মানে একদম ছোট 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 গ্র্যানিউলস এর মতন যে স্ট্রাকচারস গুলো ছিল, সেগুলো দেখা যায় বেরিয়ে যেতে থাকে। এবার এইগুলোর ব্যাপারটা যেটা হয়, যেটা খুব লাইট ওয়েট হয়, যার কারণে তখন যে উইন্ড যেটা ফ্লো করছে সে কিন্তু ওকে ক্যারি করে অন্য একটা জায়গায় ফেলে দেবে।
কারণ লাইট ওয়েট। এবার ক্যারি করে এমন একটা জায়গায় ফেলে দিল যেখানে ও সুটেবল কন্ডিশন পেলো, মানে প্রপার ময়েশ্চার পাচ্ছে, প্রপার সানলাইট পাচ্ছে, প্রপার প্রেশার থাকছে, মানে একটা সুটেবল কন্ডিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দিস অর্গানিজম। সেরকম একটা কন্ডিশন আসলে দেখা যাবে সেইখানেই ওই অর্গানিজমটা গ্রো করছে। এটাকেই বলা হচ্ছে স্পোর ফর্মেশন। তাহলে এখানে কি হয়, প্যারেন্ট অর্গানিজম প্রডিউসেস মাল্টিপল মাইক্রোস্কোপিক সিঙ্গেল সেলড স্পোর্স। এই যে ছোট ছোট যে স্পোর্স গুলো, এরা অবভিয়াসলি সবাই সিঙ্গেল সেলড হবে এবং মাইক্রোস্কোপিক, খুব একটা বড় হয় না এবং লাইট ওয়েটেড হয়। ইনসাইড আ স্যাক লাইক স্ট্রাকচার কল্ড স্পোরাঞ্জিয়াম। এই স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। আফটার বিং ম্যাচিওর্ড দ্য স্পোরাঞ্জিয়াম বার্স্টস, এটা একটা টাইম পর গিয়ে বার্স্ট করে বা রাপচার্ড হয়ে যায়, প্রডিউসিং লাইট ওয়েটেড স্পোর্স which can travel through the air or by the insects to different places. এয়ারের থ্রুতে হতে পারে, বা ওই টাইমে যদি কোনো ইনসেক্ট এখানে এসে বসে তার থ্রুতেও হতে পারে, তার গায়ে লেগে গেছে, লেগস উইংস এসব জায়গায় লেগে গেছে, এবার ওই ইনসেক্টটা গিয়ে অন্য একটা জায়গায় বসলো, সেখানে ওই স্পোর্স গুলো পড়ে গেল, ব্যাস ওখান থেকে ঠিকঠাক করে আবার নতুন অর্গানিজম তৈরি হয়ে গেল। এটাও হতে পারে। অন রিচিং সুটেবল কন্ডিশন দে ক্যান গ্রো ইনটু নিউ প্লান্ট। ফর এক্সাম্পল মস, ফার্নস, ফাঙ্গি, অ্যালগি, এদের ক্ষেত্রে এটা দেখা যায়। নাও ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এবার আমাদের আসছে কি, যে প্লান্টসের কিছু কিছু বডি পার্টস থেকে আমরা দেখতে পারবো যে একটা নতুন প্লান্ট তৈরি হচ্ছে। যেমন স্টেম থেকে হতে পারে, রুটস থেকে হতে পারে, লিভস থেকে হতে পারে। এই প্রসেসটাকেই বলা হচ্ছে কিন্তু ভেজিটেটিভ রিপ্রোডাকশন। দ্য পার্ট ফ্রম উইচ আ নিউ অর্গানিজম ডেভেলপস দ্যাট ইজ কল্ড প্রোপাগিউল। কোনো একটা প্লান্টের স্টেম থেকে দেখা গেল অন্য একটা, মানে সেই কাইন্ডেরই একটা নতুন প্লান্ট তৈরি হচ্ছে। যেই পার্টটা থেকে নতুন প্লান্টটা তৈরি হচ্ছে সেই প্যারেন্ট পার্টটাকে আমরা বলবো প্রোপাগিউল, রাইট? তো এরকমই কয়েকটা প্রসেস রয়েছে, তার মধ্যে প্রথমেই আসছে কি রিপ্রোডাকশন বাই স্টিম। কোথায় আমরা দেখতে পাই, মেইনলি জিঞ্জার অ্যান্ড পোট্যাটো। নর্মাল যে পোট্যাটো সেটা, সুইট পোট্যাটোটা আলাদা, এক্ষুনি বলবো। তো এদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে স্টেমটা রয়েছে, ইট ইজ ফর্মিং লাইক আ প্রোপাগিউল, মানে কি এদের এই স্টেমটা থেকেই কিন্তু নতুন একটা নিউ প্লান্ট গ্রো করতে পারে। জিঞ্জারের ক্ষেত্রে ইট ইজ কল্ড রাইজোম। এখানে তাহলে কি হচ্ছে, জিঞ্জারের এখানটা যদি দেখো, যেটা আমরা আদাটা খাই, যেটা সেটা হচ্ছে এই পার্টটা, ব্রাউন কালারের যেটা দেখানো হয়েছে এই পার্টটা। এবার এখানে ছোট ছোট নোডস থাকছে, আর দুটো নোডস এর মাঝখানে আমরা জানি ইন্টার নোডস থাকে। এবং যেরকম আমরা একদম হেয়ার লাইক স্ট্রাকচার যেগুলো আদার গায়ে দেখতে পাই, জিঞ্জারের গায়ে, ওরা হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস রুটস, মানে সোজা কথায় ওদের রুটস হচ্ছে ওইগুলো। আর যেই বাইরের যে আউটার লেয়ার যেটা, সেটাকে যে আমরা ছাড়িয়ে ফেলে দিই, খোসা যেটাকে বলা হয়, ওটা হচ্ছে ওদের স্কেল লিভস, মানে ওটাও ওদের লিভস, সেগুলো ওরকম স্কেল লাইক স্ট্রাকচার, মানে অনেকটা দেখতে পাবে যেরকম স্কেলের মতন কিন্তু সেগুলো অ্যাপিয়ার করে। তো ওগুলোকে তো আমরা ফেলে দিই। আর এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখবে জিঞ্জারের গায়ে কিন্তু ছোট ছোট বার্ড থাকে, মানে বার্ড বলতে কি একটু আউটগ্রোথ মতন, একটু সাদা সাদা মতন, সেটাকেও আমরা ম্যাক্সিমাম টাইমে ফেলেই দিই। তো ওইগুলো কিন্তু মেইনলি তোমার নতুন কোনো একটা জিঞ্জার প্লান্ট তৈরি করতে পারে। যদি আমরা ওই বার্ড সমেত ওই পার্টটুকু কেটে কোনো একটা জায়গায়, কোনো একটা ফ্লাওয়ারিং পটে যদি আমরা প্রপার সয়েল, প্রপার ওয়াটার, প্রপার সানলাইট দিয়ে যদি ওটাকে গ্রো করানোর চেষ্টা করি, ওটা কিন্তু নতুন একটা জিঞ্জার প্লান্ট তৈরি করবে। তাহলে এইটাকেই বলা হচ্ছে রাইজোম অফ জিঞ্জার। ইট গ্রোজ হরাইজেন্টালি আন্ডার দ্য গ্রাউন্ড, মানে অ্যাকচুয়ালি যে এই জিঞ্জারটার যে স্টেমটা, এটাকে বলা হচ্ছে রাইজোম। এটা কিন্তু হরাইজেন্টালি গ্রো করে, মানে এইরকম ভাবে না, হরাইজেন্টালি গ্রো করছে, দেখাই যাচ্ছে। ডেভেলপিং স্মল বার্ডস অ্যাট ইটস নোডস, প্রত্যেকটা এরকম নোডে স্মল বার্ডস থাকতে পারে। ইট অলসো হ্যাজ স্কেলি লিভস, দেখাই যাচ্ছে এখানে। আদা নিশ্চয়ই সবাই দেখেছো, তো ওখানে দেখবে একদম আঁশ, মানে আঁশ বলতে মাছের আঁশ না, বাট একটা স্কেলের মতন এরকম এরকম স্ট্রাকচার থাকছে, যেই জিনিসটাকে আমরা ছাড়িয়ে দিচ্ছি, জাস্ট ওইটাকেই বলা হচ্ছে স্কেলি লিভস। অ্যাক্সিলারি বার্ডস গ্রো আউট ফ্রম দ্য নোডস। এদের মধ্যে কিছু অ্যাক্সিলারি বার্ডস থাকছে, সেগুলো এই নোড থেকে গ্রো করছে। এবার ফ্রম দিস নোডস
নিউ শুটস ক্যান ইমার্জ, যেটা বললাম যে এই নোড সমেত এই পার্টটাকে, মানে ধরো এই বার্ডের এই জায়গাটাকে কেটে যদি আমি অন্য একটা ঠিকঠাক প্রপার কন্ডিশনে ওকে গ্রো করানোর চেষ্টা করি অবশ্যই সেটা হবে। ঠিক আছে, নেক্সট এবার আসছে কি পোটাটোর ক্ষেত্রে আমরা এটা কম বেশি সবাই দেখেছি আশা করি, যে আলুর গায়ে এরকম ছোট 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 পোর্স থাকছে, যেগুলোকে আমরা বলি আলুর চোখ, মানে অ্যাকচুয়ালি দ্যাট ইজ কল্ড আই অফ আ পোট্যাটো। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই আই থেকে একদম সাদা মতন ছোট্ট একটা আউটগ্রোথ হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওর বাড। মানে এখানেও তাই, আমরা যদি ওইটুকুন পার্ট কেটে এটা প্রপার ঠিকঠাক জল দিচ্ছি, মানে একটা টবের মধ্যে ওটাকে ফিক্স করলাম, প্রপার সয়েল দিয়ে জল দিচ্ছি, ঠিকঠাক সানলাইট মোটামুটি আসছে, যা যা ওর কন্ডিশন মেনটেন করা দরকার সেগুলো আমি করছি, আলু গাছ কিন্তু হয়ে যাবে পোটাটো প্লান্ট। তো এটাকে কি বলা হচ্ছে, টিউবার অফ প্লান্ট। মানে এটা অ্যাকচুয়ালি ওর, মানে যেমন আমরা আদার ক্ষেত্রে, জিঞ্জারের ক্ষেত্রে এটাকে বললাম রাইজোম, ঠিক তেমনি পোটাটোর ক্ষেত্রে ইট ইজ কল্ড টিউবার। এডিবল সোয়ালেন পার্ট উইচ কনসিস্টস অফ আইস, সেটাকে আমরা টিউবার বলছি। এর মধ্যে অ্যাক্সিলারি বার্ডস গুলোই ওই সাদা সাদা মতো দেখতেই পাবে, কালকে দেখবে যে এই জিনিসটা এরকম সাদা 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 মতন উঁচু হয়ে থাকছে, কিছু কিছু পোটাটোর ক্ষেত্রে ভালোভাবে দেখা যায়। A piece of any cut containing at least one axillary bud can grow into a new plant. Potatoes with green leafy buds are preferable to perform vegetative propagation. Generally আমরা এই আলুটা বাড়িতে আনি না, আমরা কি করি যে না যেটা ভালো আছে সেটা নিয়ে যাই, এইসব আউটগ্রোথ থাকলে আবার তো সেই কেটে বাদ দিয়ে দিতে হবে। বাট যদি আমরা ওই পার্টটা কেটে একটা টবের মধ্যে যদি ফিক্স করে দিই, সেটা কিন্তু আলু গাছ হতেই পারে। Also, in the months when atmospheric pressure is moderate and enough moisture is present in the atmosphere, সেই টাইমেই কিন্তু it is preferred to cultivate potato. মানে খুব গরম হচ্ছে বা একদমই বৃষ্টি হচ্ছে না এরকম কন্ডিশনের থেকে বলা হচ্ছে মডারেট একটা প্রেশার থাকবে। এবার প্রেশার তো আর আমরা সেইভাবে কন্ট্রোল করতে পারি না, যদি না খুব ভালো ওয়েল মেনটেইনড কোনো কন্ডিশন থাকে। বাট ময়েশ্চারটা আমাকে একটুখানি দেখে নিতে হবে, যে যেখানে যেই টাইমটাতে মোটামুটি হিউমিডিটি ঠিকঠাক আছে সেই টাইমে আমাকে এটা কাল্টিভেট করতে পারলে ভালো হয় আমার। নেক্সট চলে আসছে অনিয়নের ব্যাপারটা। অনিয়নে কি হচ্ছে, হেলদি অনিয়ন বাল্ব ইজ টেকেন অ্যান্ড পুট ইন আ ফ্লাওয়ার পট আন্ডার ময়েস্ট সয়েল। আচ্ছা, তার আগে আমরা একটু এই ফিগারটা দেখে একটু বুঝে নিই কিরকম হচ্ছে। এই যদি একটা অনিয়নকে তুমি একদম জাস্ট মাঝখান দিয়ে ভার্টিক্যালি কেটে ফেলেছো, ঠিক আছে, এবার তুমি এরকম একটা স্ট্রাকচার দেখেইছো নিশ্চয়ই। একদম যে নিচের যে এই যে জায়গাটা, মানে যেগুলো হেয়ার লাইক স্ট্রাকচার সেটা কিন্তু না, সেগুলো হচ্ছে রুটস, এই যে অ্যাডভান্টেশিয়াস রুটস, মানে একদম হেয়ার লাইক স্ট্রাকচার যেগুলো, ঠিক তার উপরের যে জায়গাটা শক্ত মতন, সেইটাই হচ্ছে ওর স্টেম। এখান থেকেই কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি গ্রো করে, রাইট? তো এই যে স্টিমটা, এর ঠিক উপরে দেখবে একটা এরকম ছোট্ট মতন জিনিস থাকছে। আমরা অ্যাকচুয়ালি কি করি, আমরা এই আউটার লেয়ার থেকে জিনিসটাকে ছাড়ানোর চেষ্টা করি, মানে একটা একটা করে লেয়ার তুমি অনিয়নে আলাদা করতে পারো। এইগুলো হচ্ছে স্কেলি লিভস অফ দ্য অনিয়ন, মানে একটা লিভসকে তুমি আলাদা করে করলে, তো ওইটাই হচ্ছে ওই আউটার লেয়ার যেটা ওইটা। এরকম ভাবে আস্তে আস্তে যখন একদম ইনার পার্টে ঢুকি, তখন আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাই, যেটাকে আর আমরা ডিভাইড করতে পারি না বা আলাদা করতে পারি না। সেখানে একটা থাকবে হচ্ছে টার্মিনাল বার্ড, একদম নিচের যে ছোটটা সেটা, আর তার সাথে কিছু অ্যাক্সিলারি বার্ডও থাকতে পারে, একদম এই সাইডে যেটা দেখা যাচ্ছে। আর তার ঠিক নিচে থাকছে কি স্টেম, এবং এখানে দেখা যাচ্ছে রুটসগুলো হেয়ার লাইক স্ট্রাকচার। আমরা যখন অনিয়নটাকে কেটে আলাদা করছি, তখন কিন্তু এই ফ্লেশি যে স্কেলি লিভস সেগুলোকে আলাদা করছি, এবং এগুলোকেই আমরা খেয়ে নিচ্ছি। তাহলে অনিয়ন বাল্ব হ্যাজ আ থিক শর্ট স্টেম, এই যে খুব মোটা একটু শক্তই হয়, ইন দ্য ফর্ম অফ আ কনডেন্সড ডিস্ক। এটা আমরা ভার্টিক্যাল সেকশন দেখতে পাচ্ছি। তো এটা একটা মানে শক্ত একটা ডিস্কের মতন স্ট্রাকচার দেখা যায়।
The disc possesses fleshy overlapping scaly leaves for storing food materials. তাহলে এই যে জায়গাটা যেটা আমরা খেয়ে নিচ্ছি, these are the scaly leaves and in this part food materials are stored. Disc like stem bears terminal and axillary buds. এই যে একটা টার্মিনাল বার্ড দেখতে পাচ্ছি, একটা অ্যাক্সিলারি বার্ড দেখতে পাচ্ছি। and axillary buds grow into new aerial shoots. এই পার্টটুকু কেটে তুমি যদি সেম ভাবে এই যে ফ্লাওয়ারিং পটে ময়েস্ট সয়েলের মধ্যে তুমি ঠিকঠাক ভাবে লাগিয়ে দিলে, মানে ঠিকঠাক পুঁতে দিলে, তারপর অলমোস্ট 8 to 10 days তোমাকে ঠিকঠাক ওয়াটার মেনটেন করতে হবে, স্প্রিঙ্কেল করতে হবে, খুব বেশি জল ঢেলে দিলাম ওটা করলে হবে না, ঠিকঠাক লাইট থাকতে হবে বা অ্যাটমসফিয়ারিক প্রেশার এইগুলো এখানেও মেনটেন করতে হবে অলমোস্ট আগের কন্ডিশনের মতনই। আফটার 8 to 10 days তুমি দেখতে পারবে ওই যে অ্যাক্সিলারি বার্ডস গুলো ছিল বা একটা দুটো যতগুলোই থাকুক সেখান থেকে কিন্তু এরিয়াল শুটস ডেভেলপ করতে থাকবে এবং সেখান থেকে নিউ প্লান্টস তুমি দেখতে পারবে। তো এটা হচ্ছে অনিয়নের ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এবার তুমি এখানে যতগুলো দেখলে সেখানে কোথাও কোনো সিড ফর্মেশন দেখেছো না, সেটা অনিয়ন হোক বা পটেটো হোক বা জিঞ্জার হোক, কোনোটার মধ্যে কিন্তু আমরা আলাদা করে সিড ফর্মেশন কিছু দেখিনি। আমরা দেখছি কি একটা পার্টে, মানে সেই অর্গানিজম বা সেই প্লান্ট যেটার আমরা কথা বলছি সেখানেরই একটা পার্টে বার্ড রয়েছে, আমরা জাস্ট ওটা কেটে নিয়ে ফ্লাওয়ারিং পটে লাগিয়ে দিচ্ছি, তারপরে ঠিকঠাক করে জল টল দিচ্ছি। এই যে পার্টগুলো বা এই যে প্রসেসগুলো, এগুলো ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ প্রপাগেশনের মধ্যেই পড়ছে। সিমিলারলি আমরা লিফেও দেখতে পারি। খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে ব্রায়োফাইলাম। আচ্ছা, ব্রায়োফাইলাম কিন্তু এটা সাইন্টিফিক নেম, সো ইট হ্যাজ টু বি রিটেন ইন ইটালিক্স যদি আমরা এটাকে টাইপ করি, আর যখন আমরা খাতায় লিখবো অবভিয়াসলি এটাকে কিন্তু আমরা আন্ডারলাইন করব, নয়তো মার্কস ডিডাকশন হবেই। So leaves of some plants such as bryophyllum, they possess buds in the notches in their margin. এই যে একদম সাইডে দেখবো এরকম ছোট 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 বার্ডস তৈরি হয়েছে, ঠিক আছে? তো এখানে তো দেখা যাচ্ছে যে প্লান্ট থেকে, মানে ওই গাছের পাতাটা থেকে একদম প্লান্টসই তৈরি হয়ে গেছে। তো এটা যদি আমরা নাও দেখতে পাই, আমরা দেখতে পাবো কি এরকম যদি পাতাটা থাকে, তো এর যে একদম মার্জিনটা রয়েছে এখানে এরকম ছোট 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 বার্ডস আমরা দেখতে পাবো। এবার ব্যাপারটা এখানে কি হয়, যে আমরা যদি এই বার্ডসটাকে একটু ঠিকঠাক একটু গ্রোথ হলো, তারপরে এখান থেকে কেটে একটা সয়েলের ঠিক তেমনি ওরকম ময়েস্ট সয়েল হতে হবে এবং ঠিকঠাক কন্ডিশন সাপ্লাই করতে হবে, সেরকম একটা জায়গায় যদি ওকে পুঁতে দিই, তখন কিন্তু দেখবো ওইখান থেকে আবার একটা নতুন ব্রায়োফাইলাম প্লান্ট হয়ে যাচ্ছে। The leaf is to be cut into pieces, each consisting an adventitious bud. At least একটা তো নিতেই হবে, তা না হলে হবে কি করে, more than one ও আমরা নিতে পারি। They are put in a pot containing moist soil. After 10 to 12 days, tiny plants will start to grow from the buds. কিন্তু এই ফিগারটা যেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি এই লিফের যে মার্জিন সেখান থেকে নতুন প্লান্টস তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে রিপ্রোডাকশন বাই লিফ। কেন? কারণ লিফের মধ্যেই বার্ডস গুলো কিন্তু তৈরি হয়েছিল। এবার আমরা দেখবো কি রিপ্রোডাকশন বাই রুট। এইটা কিন্তু খুব গন্ডগোল হয়ে যায় যে রিপ্রোডাকশন বাই রুট হচ্ছে সুইট পটেটো, কিন্তু যদি আমরা স্টেম বলি তখন কিন্তু নর্মাল যে পটেটো আমরা খাই সেটা, দুটো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। এখানে কি হচ্ছে, নিউ প্লান্টস অরিজিনেট ফ্রম দ্য বার্ডস প্রেজেন্ট ইন দ্য মডিফাইড রুট সিস্টেম অফ প্যারেন্ট প্লান্টস। ঠিক আমরা যেটা এতক্ষণ স্টেমের ক্ষেত্রে দেখেছি, এখানে আমরা দেখব সেম জিনিসটাই হচ্ছে রুটস এর ক্ষেত্রে। কি হবে, সার্টেন প্লান্ট স্টোর ফুড ইন সোয়ালেন ফ্লেশি রুটস। আমরা যে সুইট পটেটো যেটা খেয়ে থাকি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য root portion of that plant. Each of these roots, they can give rise to a new plant. For example, sweet potato ki hocche, in case of certain biennial plants such as carrot,
এদের ক্ষেত্রে রুট গ্রোস ভেজিটেটিভলি ইন দ্য ফার্স্ট ইয়ার। বাইনিয়াল প্লান্টস মানে হচ্ছে যেই প্লান্টসগুলো অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স নেয় টু রিচ দ্য প্রপার ম্যাচিউরেশন ফেজ। মানে কি ওটা পুরোপুরিভাবে একটা প্লান্টস হতে, পুরোটার গ্রোথ বা ডেভেলপমেন্ট হতে 2 ইয়ার্স টাইম লাগে। এক্ষুনি যেটা বললাম, প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, বাইনিয়াল মানে কি, টু মানে বাই অ্যানুয়াল, এটার থেকে বলতে পারো বাইনিয়াল মানে 2 বছর লাগছে টাইম। এখানে দেখা যায় রুট ফার্স্ট যে ইয়ার সেইখানে রুটটা ভেজিটেটিভলি গ্রো করছে। নেক্সট ইয়ারে কি হচ্ছে, স্টেম প্রডিউসেস ফ্লাওয়ার্স অ্যান্ড সিডস উইচ ডাই বাই দ্য এন্ড অফ দ্যাট ইয়ার। প্রথমে রুটটা ডেভেলপ করছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে দেখা যায় যে মানে নেক্সট ইয়ার যেটা, সেই ইয়ারে দেখা যায় যে স্টেম থেকে ফ্লাওয়ার্স আর সিডস গ্রো করছে, বাট সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো খুব একটা আমাদের কাজেও লাগছে না। আমাদের কোনটা কাজে লাগছে, আমাদের কাজে লাগছে রুটসটা। বাডস অ্যাট দ্য টপ অফ দ্য ট্যাপ রুট জাস্ট বিলো দ্য ওল্ড স্টেম ক্যান গিভ রাইজ টু আ নিউ প্লান্ট। তো আমরা এই ফিগারটায় যদি একটু দেখে নিই কিরকম হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বার্ডস গুলো রয়েছে, এই পার্টটা কিন্তু রুটস, ঠিক আছে, এই যে সোয়ালেন রুট উইচ ইজ দ্য টিউবার অফ দিস সুইট পোটাটো। তো এইখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বাড অন রুট টিউবার, একদম ঠিক উপরের দিকে। এর উপরে কিন্তু ওল্ড স্টেমটা রয়েছে যেটা আমাদের খুব একটা এখানে কাজে লাগছে না। এখান থেকে নিউ শুট সিস্টেম তৈরি হতে পারে। এই একটা বার্ড ছিল, এখান থেকে নিউ শুট তৈরি জাস্ট হচ্ছে, হওয়া শুরু হয়েছে, ছোট ছোট দুটো লিভস তৈরি হয়েছে। এরকম এটার থেকেও হতে পারে, এটার থেকেও হতে পারে। তো এইভাবে কিন্তু সুইট পোটাটো, ক্যারট এদের ক্ষেত্রে রিপ্রোডাকশনটা হচ্ছে by the help of this root system, not by the stem. সো এইগুলো গেল হচ্ছে আমাদের ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা প্রোপাগেশনের কিছু পার্ট। এবার অ্যাডভান্টেজ কি দেখতে পাচ্ছি না, ইট টেক্স প্লেস ইন শর্টার ডিউরেশন। এই যে প্রসেস এটা কিন্তু খুব শর্টার ডিউরেশনের মধ্যে হয়ে যায়। অ্যান্ড নিউ প্লান্টস ক্যান স্প্রেড ভেরি ফাস্ট ইন স্মল এরিয়া। একটা ছোট এরিয়া নিয়ে যদি আমরা কাজ করি দেখবো নিউ প্লান্টস খুব তাড়াতাড়ি স্প্রেড করে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে ঠিকঠাকভাবে। অল দ্য গুড ক্যারেক্টার্স অফ দ্য প্যারেন্ট প্লান্ট ক্যান বি রিটেইনড বাই দ্য ডটার প্লান্ট। প্রথমে যেটা দিয়ে বলেছিলাম যে একটা আম গাছ, যদি সেটা আম গাছে অ্যাপ্লিকেবল হয়, কিন্তু আম গাছে কিন্তু এইভাবে হয় না, ঠিক আছে, মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন এই থ্রুতে হয় না। বাট আমি ফর এক্সাম্পল বোঝার জন্য বলছি যে যদি আম গাছ, একটা কোনো আম গাছের আম থাকে খুব মিষ্টি হচ্ছে, বা ওই প্লান্টের যা যা ভালো ভালো গুড ক্যারেক্টার্স আছে সব কিন্তু পরের জেনারেশনের মধ্যে ক্যারি ফরওয়ার্ডেড হয়ে যাচ্ছে। বা ধর আমি যদি সুইট পোটাটো দিয়ে বলি, যে একটা কোনো প্লান্ট রয়েছে যেটার সুইট পোটাটোটা খুব ভালো খেতে, খুব ঠিকঠাক মিষ্টি হয়, তার গ্রোথ খুব ভালো হয়, সাইজটা খুব ভালো হয়। তো ওই যে প্লান্টটা, সেখান থেকে নতুন যে প্লান্ট তৈরি হবে তারও কিন্তু এই সব গুড ক্যারেক্টার্সগুলো থাকবে। তো এটা তো একদিক দিয়ে ভালোই। ইট ক্যান প্রডিউস প্লান্টস উইথ নো ভায়াবল সিডস। কোনো সিড অ্যাজ সাচ সেরকম থাকে না, কারণ এখানে সিড ফরমেশনের মানে সিড দিয়ে আমরা কোনো কিছুই করছি না, তো সিড ফরমেশনেরও সেরকম কোনো বিষয় থাকে না। বাট দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজ অ্যাজ ওয়েল। কি কি? Each of the offsprings thus produced can be affected with a single disease as they are genetically identical. তার মানে এদের মধ্যে কিন্তু জেনেটিক ভ্যারিয়েশন সেরকম কিছু থাকছে না, বা নতুন কোনো ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করার চান্স খুবই কম। কেন? কারণ প্যারেন্টে যেটা ছিল সেটাই ক্যারি ফরওয়ার্ডেড হয়ে যাচ্ছে টু দ্য ডটার সেল। আগে যেটা প্যারেন্টে ছিল এখন সেটাই চলে আসছে ডটার সেলের মধ্যে। তাহলে আগের যা যা ক্যারেক্টার সেটা ডটার সেলে আসছে, কিন্তু নতুন কোনো ক্যারেক্টার সেটা অ্যাড অন হওয়ার চান্স খুবই কম। কাজেই দেখা গেল একটা ডিজিজ কোনো কারণে একটা ডটার সেলকে যদি অ্যাফেক্ট করে, সেটা কিন্তু বাকি যে ডটার সেলগুলো বা ডটার প্লান্টসগুলো তৈরি হয়েছে সেগুলোকেও অ্যাফেক্ট করবে এবং আলটিমেটলি সবগুলোই নষ্ট হয়ে যাবে। নিউ জেনেটিক ট্রেইট ক্যান নট বি ইন্ট্রোডিউসড ইজিলি। যেটা বললাম নিউ ট্রেট অ্যাড অন হওয়ার চান্স খুবই কম। ডটার প্লান্টস আর রেস্ট্রিক্টেড ইন আ পার্টিকুলার এরিয়া। স্মল এরিয়াতে খুব ভালো হয়, কিন্তু আবার এটাকে দে আর রেস্ট্রিক্টেড ইন আ পার্টিকুলার এরিয়া।
স্মল এরিয়া মানেই তো সেটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, তাই না? খুব ছোট একটা জায়গার মধ্যে স্মল এরিয়াতে হয়ে যাচ্ছে ভালোভাবে। নাও আর্টিফিশিয়াল ভেজিটেটিভ প্রোপাগেশন, দেয়ার আর সাম ওয়েজ বাই উইচ আমরা আর্টিফিশিয়ালি এই সেম প্রসেসগুলো ফলো করতে পারি। কিরকম হতে পারে? আচ্ছা, প্রসেসেস থ্রু উইচ হিউম্যান ইন্টারভেন humans actually intervene to produce new plants from non-reproductive parts, stem, root or leaf হবে এটা, ঠিক আছে? তো আমরা এতক্ষণ যেই পার্টগুলো নিয়ে কথা বললাম সেইগুলোই, এগুলো তো ন্যাচারালি হচ্ছে, বাট আমাদের কোন একটা প্লান্টসে ধরো আমরা চাইছি ভেজিটেটিভ প্রোপাগেশনটা হোক, সেটা কিন্তু আমরাও নিজেরা আর্টিফিশিয়ালি করতে পারি। তার মধ্যে প্রথম প্রসেস যেটা, দ্যাট ইজ কাটিং। খুব ইজি একটা প্রসেস। কি হচ্ছে ভেজিটেটিভ পার্ট, সেটা স্টেম, রুট বা লিফ, মানে যেটা যেই প্লান্টসের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা আমরা চুজ করব, সেটাকে কেটে নেব। ইজ কাট কন্টেনিং অ্যাটলিস্ট ওয়ান অ্যাক্সিলারি বাড, কারণ বাড ছাড়া নতুন প্লান্ট কিন্তু গ্রো করতে পারবে না এক্ষেত্রে। দেন দ্য পিস ইজ প্লান্টেড ইন দ্য ময়েস্ট সয়েল। After a few days, roots are developed and they start to become a new plant. জাস্ট যেই জিনিসটা এতক্ষণ ধরে আমরা দেখলাম যে ওগুলো ন্যাচারালি হচ্ছে, যে যদি ওই বাড সমেত কন্টেনিং দিস বাড, এটা যদি একটা ময়েস্ট সয়েলে পড়ে যায় ঠিকঠাক ভাবে গ্রো করবে। এবার ধরো হচ্ছে না, আমি চাইছি জিনিসটা হোক, তখন আমি কি করব, জাস্ট সেটাকে কেটে নিয়ে ওই সেম প্রসেসটা ফলো করব, ব্যাস ওখান থেকে নতুন একটা ভালো প্লান্ট হয়ে যাচ্ছে। দিস প্রসেস ক্যান বি অ্যাপ্লাইড ইন রোজ, সুগার কেন অ্যান্ড চায়না রোজ, এইসব প্লান্টসে কিন্তু এটা হতে পারে। নেক্সট ইজ লেয়ারিং। কাটিংটা খুবই ইজি ছিল, এবার যেগুলো আসছে সেগুলো করাটা একটু চাপের বা একটু খাটুনি আছে। কিরকম? লেয়ারিং যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা, কি এই যে যেটা, এটা হচ্ছে প্যারেন্ট প্লান্ট। আচ্ছা, আগে আমি একটু বুঝিয়ে দিই জিনিসটা কিরকম। তো লেফট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার প্যারেন্ট প্লান্ট। এবার প্যারেন্ট প্লান্টের একদম বটম রিজিয়নে যে পার্টটা থাকে, ওয়ান পোর্শন অফ লোয়ার ব্রাঞ্চেস, যেই ব্রাঞ্চটার মধ্যে অ্যাক্সিলারি বাড থাকবে, সেই রকম একটা ব্রাঞ্চকে আমি জাস্ট এরকম কার্ভ করে ওই বাড পোর্শনটা কিন্তু সয়েলের মধ্যে টাচ করিয়ে ওটাকে জাস্ট একটু বলতে পারো মাটি দিয়ে একটু চাপা দিয়ে রাখতে হবে, যাতে ওটা মাটির সাথে কন্ট্যাক্টে থাকে, সয়েলের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে, তা না হলে হবে না। তো এরকম একটা ব্রাঞ্চ আমাকে চুজ করতে হবে কন্টেইনিং অ্যাক্সিলারি বাড অ্যাট নোড ইজ বেন্ট টু টাচ দ্য সয়েল, ওটা যাতে সয়েলের সাথে টাচে থাকে। আ রিং অফ বার্ক ইজ রিমুভড ফ্রম দিস পোর্শন, মানে গাছের যে ছাল যেটাকে আমরা বলি বার্ক পোর্শন, একদম আউটার লেয়ার যেটা, সেটাকে একটুখানি রিমুভ করে দিতে হবে, মানে একটু ওই জায়গাটাকে জাস্ট বলতে পারো পিল অফ করে দিতে হবে। উইচ ইজ দেন কভার্ড উইথ দ্য সয়েল, এবং আলটিমেটলি ওটাকে সয়েল দিয়ে কিছুটা চাপা দিয়ে রাখতে হবে। এবার ওটা কি চাপা দিয়ে থাকলে এমনি থাকবে? এখানে দেখিয়েছে বটে আছে চাপা দেওয়া, এবং ওটাও নর্মালি থেকে গেছে, কিন্তু জেনারেলি সেটা থাকার কথা না। তুমি একটা গাছের ডালকে, একটা ব্রাঞ্চকে যদি এরকম বেঁকিয়ে এমনি রেখে দাও, থোড়ি ওটা থাকবে মাটির সাথে লেগে? আমাকে কি করতে হবে, একটা হেভি অবজেক্ট দিয়ে ওটাকে ফিক্স করে দিতে হবে, যাতে ওটা ওরকম বেন্ট অবস্থায় থাকে, ইট ডাজ নট কাম আউট অফ দ্য সয়েল, যাতে এটা না হয়। আফটার আ ফিউ ডেজ আমরা দেখতে পারবো দ্যাট ব্রাঞ্চ গিভস আউট রুট অ্যান্ড ইজ কাট ফ্রম দ্য মেইন প্লান্ট। যখন এই ব্রাঞ্চ, যেই পোর্শনটা কন্টেইনিং দ্য অ্যাক্সিলারি বাড, যেটা আমরা সয়েলে ওটাকে একদম এনগ্রেফট করে দিয়েছিলাম, সেই পার্ট থেকে দেখবো আস্তে আস্তে রুটস, তারপর আস্তে আস্তে শুট সিস্টেম, এগুলো তৈরি হচ্ছে। তখন আমি প্যারেন্ট প্লান্ট থেকে ওটার কানেকশনটাকে কাট করে দেব। এবার ও ইন্ডিভিজুয়ালি গ্রো করতে পারছে। তাহলে আমি কি করছি, একদম প্যারেন্ট প্লান্টের একটা কোনো ব্রাঞ্চকে কার্ভ করে নিয়ে সয়েলের মধ্যে পুঁতে দিলাম, তারপরে ওটা আস্তে আস্তে নিজের মতন বড় হতে থাকছে। এখানেও কিন্তু আমরা ভেজিটেটিভ প্রোপাগেশনই করলাম। কেন? কারণ প্যারেন্ট প্লান্টেরই একটা বডির পার্ট নিয়ে আমরা প্রোপাগেশন বা রিপ্রোডাকশনটা করলাম। Thus it continue to grow as an individual plant. কোথায় দেখতে পাই? মিন্ট, রোজ, জেসমিন, এইসব প্লান্টস এর ক্ষেত্রে আমরা এই প্রসেসটা ফলো করে থাকতে পারি। এবার এটা ভেবে দেখো, খুব যেগুলো ধরো মোটা গাছের ডাল, সেখানে কিন্তু এটা একটু করাটা চাপ হবে। রাদার যেগুলো একটু
একটু হালকা ব্রাঞ্চেস গুলো বা একটু লাইট ওয়েট, তাদের ক্ষেত্রে এটা করাটা একটু ইজি হবে। নেক্সট আসছে গ্রাফটিং। গ্রাফটিং এ কি হয়, গ্রাফটিং এ আমার দুটো প্লান্ট লাগবে, একটাকে আমি বলবো স্টক, একটাকে আমি বলবো শিয়ন। এখানে কি হচ্ছে, in this case a small shoot or bud of a desired variety of plant is fixed on the stem of another of the same or related species। মানে আমি আম গাছের সাথে অন্য একটা আম গাছের একটা পোর্শনকে কেটে এনে জোড়া লাগিয়ে দেব, বা একটা পেয়ারা গাছের সাথে গুয়াভা, তার সাথে আমি অন্য একটা গুয়াভা প্লান্টের একটা কোনো স্টেম, মানে স্টেমের একটা পার্ট কন্টেইনিং দ্য বাড, সেটাকে আমি এনে জোড়া লাগিয়ে দেব, রাইট। এবার এদের ক্ষেত্রে যেই প্লান্টের মধ্যে এটাকে ইমপ্ল্যান্ট করা হচ্ছে, যেটার মধ্যে করা হচ্ছে, দ্যাট ইজ কল্ড স্টক। আর যেই পার্টটাকে ইমপ্ল্যান্ট করা হচ্ছে দ্যাট ইজ কল্ড শিয়ন, SCION। এবং এখানে কি থাকবে না, ডিজায়ার্ড একটা ভ্যারাইটি থাকবে। মানে ধরো আমি বলছি এই যে স্টক একটা আমি দুটো আম গাছের মধ্যে করব এই গ্রাফটিং প্রসেসটা, আমি কি করলাম, একটা আম গাছ চুজ করলাম যেখানে তোমার ফলন খুব ভালো হয়, মানে নাম্বারস অফ ম্যাঙ্গো খুব ভালো, অনেক আম হয় গাছটাতে। আর আরেকটা গাছ আমি চুজ করলাম যেখানে আমটা খুব মিষ্টি হয়, এবং আমি চাইছি এই দুটো একসাথে হোক, মানে একটা গাছ হবে যেখানে নাম্বারস অফ ম্যাঙ্গোস খুব বেশি হবে, আবার তার সাথে আমগুলো খুব মিষ্টিও হবে খেতে। আমি কি করব, যে কোনো একটা প্লান্টের মধ্যে আমি একটা কাঠ তৈরি করব, একটু ট্রান্সভার্সলি করলে ভালো হয়, মানে একটু বেঁকে রয়েছে দেখতেই পাচ্ছ। তো আমি ওটাকে কেটে যেই গাছটা আমার ডিজায়ার্ড ভ্যারাইটির যে গাছটা, মানে ধরো এটা যদি হয় যে স্টকটার যদি হয় যে এই আম গাছটা খুব ভালো আম হয়, মানে খুব ভালো আম হয় বলতে নাম্বারস অফ ম্যাঙ্গো খুব বেশি, তা আমি এই শিয়নটা নিয়েছি যে যেখানে ম্যাঙ্গোস গুলো আর ভেরি সুইট ইন টেস্ট। তো আমি এবার কি করছি, দুটোকেই কাট করে এমন ভাবে কাট করেছি যাতে দুটো কিন্তু একদম জোড়া লেগে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে একটু র‍্যাপ করে দেবো কাপড়, এবং তার সাথে একটু ওয়্যাক্সের একটা কোটিং দিয়ে দেবো, যাতে এই জায়গাটা থেকে খুব বেশি ট্রান্সপিরেশনের থ্রুতে ওয়াটার না ট্রান্সপায়ার্ড হয় বা ডিহাইড্রেটেড না হয়ে যায়, তাই জন্য আমি একটা ওয়্যাক্সের লেয়ার তৈরি করে দেবো। তো এটা হচ্ছে প্রসেসটা। কি হচ্ছে, তো আমি ডিজায়ার্ড ভ্যারাইটিটা নিলাম, নিয়ে দ্য প্লান্ট রিসিভিং দ্য বাড ইজ কল্ড স্টক, এটাকে বলা হচ্ছে স্টক, অ্যান্ড দ্য পোর্শন উইথ অফ ইট উইচ ইজ ফিক্সড অন ইট ইজ কল্ড শিয়ন। যেই পোর্শনটাকে আমি ফিক্স করছি সেটাকে বলা হচ্ছে শিয়ন। ক্যাম্বিয়াম লেয়ার্স অফ বোথ দ্য স্টক অ্যান্ড দ্য শিয়ন মাস্ট বি ইন কন্ট্যাক্ট ফর আ সাকসেসফুল গ্রাফটিং, যেটা একদমই ভিতরের দিকে থাকবে, স্টেমের ভিতরের দিকে ক্যাম্বিয়াম লেয়ার, তাদের কিন্তু কন্ট্যাক্ট থাকতে হবে, আদারওয়াইজ দুটো কিন্তু মানে তাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো ম্যাচ করতে পারবে না। বা আমি ধরো ক্যাম্বিয়াম অব্দি কাট করলাম না, এমনি জোড়া লাগিয়ে দিলাম, তাহলেও মানে জাস্ট ওই দুটো গাছ পাশাপাশি রয়েছে, কিন্তু ওদের যে জেনেটিক যে ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু মিক্সড হচ্ছে না, সেটা করলে চলবে না। Then the portion where both these are joined together is covered with wax to prevent dehydration and bacterial attack over that place। সেখানে যাতে কোনো, কারণ কাট করা রয়েছে, ব্যাকটেরিয়াল একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকে, তো সেটা যাতে না হয় তাই জন্য আমরা ওটাকে ওয়্যাক্স কোটিং করে দিয়েছি, তার সাথে ডিহাইড্রেশনটাকেও প্রিভেন্ট করা যাচ্ছে। আফটার আ ফিউ ডেজ নিউ সেলস স্টার্ট টু ডেভেলপ, দাস আ নিউ প্ল্যান্ট গ্রোস। এবার এই যে নিউ প্ল্যান্টটা যে হবে, আমি যে এক্সাম্পলটা দিলাম সেখানে দেখা যাবে যে ওই নিউ প্ল্যান্টের মানে নিউ যে ম্যাঙ্গো ট্রিটা হচ্ছে সেখানে বেশ ভালো আম হচ্ছে, এবং প্রত্যেকটা আম বেশ মিষ্টি খেতে হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা গ্রাফটিং প্রসেসের থ্রুতে ভেজিটেটিভ প্রোপাগেশন করতে পারি আর্টিফিশিয়ালি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মাইক্রো প্রোপাগেশন। এটা কিন্তু আমাদের একটু ল্যাব বেসড টেকনিক। এখানে কি হয়, এটার প্রসেসটা কি হচ্ছে, অ্যাডভান্সড আর্টিফিশিয়াল মেথড টু প্রোপাগেট প্লান্টস থ্রু ইনভিট্রো সেল অর টিস্যু কালচার। ইনভিট্রো মানে হচ্ছে যেটা প্লান্টের বডিতে হচ্ছে না, আমি ওটাকে বাইরে এক্সট্রাক্ট করে নিয়ে এসে ল্যাবে কাজটা করছি, তারপরে ফার্দার প্রসিডিওর এগোচ্ছে। মানে আমি প্লান্টের বডিতে জিনিসটা করছি না, ওটাকে এক্সট্রাক্ট করে নিয়ে এসে আলাদা জায়গায় জিনিসটাকে রিয়ার করছি।
তো এটা একটা অ্যাডভান্সড আর্টিফিশিয়াল মেথড, কারণ ল্যাবের কথা এখানে চলে এসেছে। A small piece of plant tissue is extracted and treated with sterilization chemicals to prevent microbial growth. তাহলে এখানে আমাদের কি হবে, একটা স্মল পিস অফ প্লান্ট টিস্যু লাগবে, যেটাকে এক্সট্রাক্ট করে আমাদের একটু স্টেরিলাইজেশন কেমিক্যাল দিতে হবে, মানে কিছু কেমিক্যালস দিতে হবে যাতে কোনো মাইক্রোবিয়াল গ্রোথ, ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল এরকম কোনো গ্রোথ না হয়, যাতে ওটা ঠিকঠাক করে বড় হতে পারে। অ্যান্ড নিউট্রিয়েন্ট মিডিয়ামও দিতে হবে, কারণ ওটা যখন প্লান্টস বডিতে ছিল তখন তো বেশ সুন্দর নিউট্রিশন পাচ্ছিল। এবার যখন ওটাকে আমি ল্যাবে নিয়ে চলে এসেছি, তো ওকে যদি আমি নিউট্রিশন না দিও বড় হবে কি করে? তো একটা নিউট্রিয়েন্ট রিচ মিডিয়ামে আমাকে ওকে রাখতে হবে। সেল আস্তে আস্তে গ্রো করবে, ডিভাইড করবে টু ফর্ম সেল মাস, যেটাকে আমরা বলছি ক্যালাস, মানে একটা দুটো এরকম করে না একটা গ্রুপ অফ সেলস এরকম তৈরি হবে। এইটাকে আমরা বলতে পারি কি যে দিস ইজ কল্ড দ্য ক্যালাস। গ্রোথ হরমোনস কিছু দিতে হবে, অক্সিন, সাইটোকাইনিন, হুইচ আর হরমোনস ইন প্লান্টস। তো এইগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাডেড টু ট্রিগার দ্য গ্রোথ অফ দ্য রুট, শুট অ্যান্ড আদার পার্টস, মানে আমাকে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেটা প্লান্টসের যে বডি সেখানে যদি এই সেলগুলো গ্রো করতো, যা যা প্লান্টস থেকে পেত ঠিক সেই সেই জিনিসগুলোই কিন্তু আমাকে এখানে ওকে দিতে হবে, আদারওয়াইজ গ্রোথ বা ডেভেলপমেন্ট ঠিকঠাক করে হবে না। দ্য ক্যালাস স্টার্টস লুকিং লাইক আ টাইনি প্লান্ট, যেটাকে আমরা প্লান্টলেট বলছি। এবার এই ক্যালাস থেকে আস্তে আস্তে এরকম কিন্তু একটা ছোট্ট ধরো এরকম প্লান্টস এর মতন, যদি এটা অনেকটা মোটা হয়ে গেল, তো এরকম একটা কিছু তৈরি হয়েছে, এটাকে আমরা ছোট্ট একটা প্লান্টলেট বলবো। এবার এই প্লান্টলেটটাকে আমি আলাদা করে কিছুটা রিয়ার করব, যাতে, কারণ দেখো এটা ল্যাবে তৈরি হচ্ছে, তো জেনারেলি ওটা হার্শ কন্ডিশনে কিন্তু খুব ভালোভাবে বেঁচে থাকতে নাও পারে। তো আমাকে ওকে একটু আগের থেকে ট্রেন করার জন্য একটু, মানে একটু প্রোটেক্টেড জায়গায় ওকে ট্রেনিং দিতে হবে। তারপরে আমি যদি ওটাকে প্রপার সয়েলের মধ্যে ট্রান্সফার করে দিই, ও ঠিকঠাকভাবে গ্রো করতে পারবে। তো এই প্রসেসটার অ্যাডভান্টেজেস কি হতে পারে? না, ইট প্রডিউসেস মাল্টিপল আইডেন্টিক্যাল ক্লোনস ফ্রম আ স্মল পিস অফ প্যারেন্ট টিস্যুস। একটা প্যারেন্ট টিস্যু নিয়েছিলাম, সেটাকে আমি ওরকম ল্যাবে রিয়ার করার পরে দেখছি মাল্টিপল নাম্বারস অফ ক্লোনস দিচ্ছে। তো এটা একটা অ্যাডভান্টেজ। সিন্স অল দ্য অফস্প্রিংস আর ক্লোনস অফ দ্য প্যারেন্ট ওয়ান, দে পোজেস অল দ্য ট্রেটস উইথ কনসিস্টেন্ট কোয়ালিটি, যেটা একটু এর আগেও আমরা বললাম যে একটা প্যারেন্ট প্লান্ট মানে প্যারেন্ট টিস্যু থেকে যেহেতু তৈরি হয়েছে, তো এর মধ্যে যা যা কোয়ালিটি থাকবে এদের মধ্যেও তাই তাই কোয়ালিটি থাকবে। তো সেটা একদিকে তো ভালোই, কিন্তু এটার কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আমরা একটু আগেই দেখে নিয়েছি, যে কিছু যদি ডিজিজ অ্যাটাক করে তো ব্যাস সবাই একসাথে নষ্ট হয়ে যাবে। দিস প্রসেস ইজ ইউজফুল ফর দ্য প্রোপাগেশন অফ সিডলেস প্লান্টস, কারণ এদের কোনোটার ক্ষেত্রেই আমাদের সিড কাজে লাগছে না। আমরা প্যারেন্টের যে ভেজিটেটিভ পার্টস উইচ আর স্টেম, রুট অর লিফ, যার মধ্যে বার্ড থাকবে, অ্যাক্সিলারি বার্ড থাকবে, সেটাকে কাজে লাগিয়ে আমরা নতুন প্লান্টস তৈরি করতে পারছি। কাজেই এখানে সিডলেস প্লান্টসও তৈরি করা যেতে পারে। ইট ক্যান বি অ্যাপ্লাইড টু ইন্টার স্পেসিফিক হাইব্রিড, কোনো হাইব্রিড প্লান্টস তৈরি করতে গেলে কিন্তু আমরা এই প্রসেসটা ইউজ করতে পারি। ঠিক তেমনি এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। কিরকম? ইট ক্যান নট বি অ্যাপ্লাইড ইন রিমোট এগ্রিকালচারাল এরিয়াস। কেন? কারণ এটা একটু ল্যাব বেসড, একটু অ্যাডভান্সড টেকনিক, যেখানে এখনো পর্যন্ত সেরকম সায়েন্টিফিক প্রসেস ইউজ করা হয় না, বা সেরকম অ্যাডভান্টেজ নেই ইউজ করার মতন, সেরকম সার্কামস্ট্যান্সেস নেই, সেখানে কিন্তু এই প্রসেসটা আমরা ইউজ করতে পারবো না। জেনেটিক ডাইভার্সিটিও একদম থাকছে না সেই অর্থে, কারণ প্লান্টসের এই প্যারেন্টস থেকে একদম ক্লোন করা হচ্ছে, তো ডাইভার্সিফিকেশন অ্যাজ সাচ কিছু নেই। অ্যাজ প্লান্টলেটস আর grown in controlled lab conditions, they struggle to survive in harsh environment. এটা একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ, যে মানে ধরো আমরা মানুষের ক্ষেত্রেও যদি এটা বলি, যে যারা ধরো অনেক মানে একদম অনেক ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করেছে, তো দে আর ওয়েল ট্রেইনড টু সার্ভাইভ। কিন্তু যারা ধরো একটু মানে খুব একটা বেশি একটা প্রোটেক্টেড লাইফ লিড করেছে, তাদের পক্ষে
সার্ভাইভ করতে গেলে কিছু কিছু ডিফিকাল্ট টাইমে একটু তারা ঘাবড়ে যায়। তো এখানেও জিনিসটা অনেকটাই সেরকম, যে যেহেতু একটু প্রোটেক্টেড সিস্টেমে ওরা বড় হয়েছে, ল্যাব কন্ডিশনে যেখানে প্রপারলি সব ঠিকঠাক দিয়ে দেওয়া হচ্ছে, ওদের আস্তে কিছু কাজ নেই, জাস্ট খাবে দাবে বড় হবে। এখানে ওদের ক্ষেত্রে যখন ওরা একটা হার্শ কন্ডিশন, হার্শ এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে একবারে পড়ছে, তখন ওদেরও সার্ভাইভ করতে একটু চাপ হয়ে যায়। ফর এক্সাম্পলস কি কি অর্কিডসে হতে পারে, পোটাটো, সুগার কেন, ক্রাইস্যান্থেমাম, এটা কিন্তু একটা সাইন্টিফিক নেম, কাজেই আমরা যখন লিখবো এটাকে আন্ডারলাইন করে দেবো। তো এই সব প্লান্টসের ক্ষেত্রে এই মাইক্রো প্রপাগেশন প্রসেসটা ইউজ করা হয়। এবার আমাদের আসছে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্লান্টস। তো এতক্ষণ যেগুলো আমরা বললাম সেগুলো কি প্রসেস ছিল, অ্যাসেক্সুয়াল, এবং তারপর আমরা কিছু ভেজিটেটিভ পার্টও দেখে নিলাম। এবার আসছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্লান্টস, যেটা আমরা মেইনলি দেখে থাকি। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা কি পলিনেশন। কারণ পলিনেশনের বাদ দিয়ে, মানে পলিনেশন বাদ দিয়ে সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু হবে না। কিন্তু তার আগে আমাদের দেখে নিতে হবে যে একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে গেলে কিসের থ্রুতে হবে, ফ্লাওয়ারের থ্রুতে হবে। এবার ফ্লাওয়ারের মধ্যে কিছু কিছু পার্টস থাকে, সেগুলো নিয়ে আমরা একটু দেখে নেব কিরকম। ইন দিস প্রসেস টু গ্যামেটস, মেল ফিমেল, এই দুটোকে ফর্ম করতে হবে, অ্যান্ড দে ফিউজ টুগেদার টু ফর্ম অ্যান অফস্প্রিং। ঠিক আছে, এটা আমরা একটু বাদে আরো ডিটেলে দেখছি। মেল গ্যামেটসকে বলা হচ্ছে পোলেন, যেটা পোলেন গ্রেইনস এর মধ্যে থাকছে, আর ফিমেল গ্যামেটস হচ্ছে ওভিউলস, যেগুলো থাকছে ওভারির মধ্যে। এবার যদি আমরা একটু স্ট্রাকচার অফ ফ্লাওয়ারটা দেখে নিই, এটা হিবিস্কাসেরই ফ্লাওয়ার জেনারেলি আমাদের দিয়ে থাকে, কারণ হিবিস্কাস হচ্ছে একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, যার মধ্যে ফিমেল অ্যান্ড মেল পার্ট দুটোই প্রেজেন্ট থাকে। কেন বললাম, কারণ সব প্লান্টসে, সব ফ্লাওয়ার্সে কিন্তু দুটোই, মানে বোথ মেল অ্যান্ড ফিমেল পার্টস প্রেজেন্ট থাকে না। তো এই প্লান্টসের ক্ষেত্রে আমরা যদি দেখে নিই, প্রথমে একদম যে নিচের পার্টটা, মানে এই যে লিফ লাইক যে স্ট্রাকচার গুলো, ছোট ছোট পাতার মতন, এদেরকে বলা হচ্ছে কি সেপালস। সেপালসের ঠিক পরের যে পার্টটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেটালস, মানে যেটাকে আমরা বলি ফুলের পাপড়ি, কালারফুল যে জায়গাটা আমরা দেখতে পাই। থার্ড আমরা যেই জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম মানে কি, এই যে সরু সরু যে জিনিসগুলো এগুলো, যার মধ্যে অ্যান্ড্রোসিয়ামের মধ্যে আমরা দেখতে পারবো স্ট্যামেন থাকে অনেকগুলো। এই যে স্ট্যামেন, পুরোটাকে আমরা স্ট্যামেন বলবো, মানে কি ইয়েলো কালারের হলুদ যে পার্টটা সেটা, তার সাথে এরকম ফিলামেন্টের যে স্ট্রাকচারটা সেটা। ঠিক এখানে ইয়েলো কালার যে স্ট্রাকচার সেটা, তার মধ্যে ফিলামেন্টের মতন স্ট্রাকচার এটা। এই পুরোটাকে আমরা বলছি কি স্ট্যামেন, যার মধ্যে এই ইয়েলো লোবিউল টাইপের যে স্ট্রাকচারটা বা স্যাক লাইক স্ট্রাকচারটা, এটাকে বলা হচ্ছে অ্যান্থার। আর এই ফিলামেন্টটাকে বলা হচ্ছে ফিলামেন্ট। পুরোটা নিয়ে হচ্ছে একটা স্ট্যামেন। এটা গেল থার্ড পার্ট। আর এই ফোর্থ পার্ট যেটা, সেটা হচ্ছে এই পুরো মিডলের পোর্শনটা, যেটার একদম উপরে থাকছে স্টিগমা, সরু যে পার্টটা, একটু টিউবের মতো স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে স্টাইল বা স্টাইলি। আর একদম নিচে যে জায়গাটা থাকছে বালজড আউট, এটাকে বলা হচ্ছে কি ওভারি। এই ওভারির মধ্যেই থাকছে ওভিউল। তাহলে এই যে মাঝখানের যে জায়গাটা, এটা কিন্তু গাইনোসিয়ামের পার্ট, এবং গাইনোসিয়ামকে আমরা বলতে পারি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ দ্য প্লান্টস। আর এই স্ট্যামেনের পার্ট যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, দ্যাট ইজ দ্য মেল পার্ট। তো আমরা একটু দেখে নিই। প্রথমে স্টক বা পেডিসেল দিয়ে বলা হয়েছে। তো স্টকটা কি করছে, এটা জাস্ট এই ফ্লাওয়ারটাকে স্টেম বা ব্রাঞ্চের সাথে কানেক্ট করে রাখতে হেল্প করছে। ঠিক, তো ফ্লাওয়ার ইজ অ্যাটাচড টু দ্য স্টেম উইথ দ্য হেল্প অফ স্টক। দ্য টিপ অফ ইট ইজ এনলার্জড অ্যান্ড স্লাইটলি ফ্ল্যাটেন্ড। তো এই জায়গাটা এসে আমরা দেখবো এই জায়গাটা একটু স্লাইটলি ফ্ল্যাটেন্ড মতন থাকে, এখানে যদিও খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, বাট এইরকম একটা জায়গা একটু স্লাইটলি ফ্ল্যাটেন্ড থাকে, একটু ফুলের মতন থাকে। এই জায়গাটাকে বলা হচ্ছে কি থ্যালামাস। ফ্রম দিস দ্য পেটালস স্টার্ট টু অ্যারাইজ। এই থ্যালামাস থেকেই আলটিমেটলি কিন্তু পেটালস গুলো এরম ভাবে অ্যারাইজ করছে, রাইট। নেক্সট হচ্ছে কি সেপালস। সেপালস বলছে কি গ্রিন লিফ লাইক স্ট্রাকচার, যেগুলো এই যে লিফের মতন, জবা ফুলে দেখবে এরকম সাইড দিয়ে এরকম পাতা পাতা মতন থাকে, ছোট 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 ছোট, ওগুলোকেই বলা হচ্ছে কি সেপালস। যেগুলো যেটা হচ্ছে আউটার মোস্ট পার্ট অফ দ্য ফ্লাওয়ার
which is collectively known as calyx, মানে সেপালস যদি 5টা সেপালস যদি একসাথে থাকে পুরোটাকে আমি একসাথে বলবো কি ক্যালিক্স। মানে জবা ফুলের সেপালস গুলো যদি তুমি খুলে আলাদা করে দেখো, কারণ জবা ফুলের তো ডিসেকশন হয়, তো এইরকম একটা স্ট্রাকচার দেখতে পারবে 1 2 3 4 5, এরকম একটা স্ট্রাকচার দেখতে পারবে, কারণ 5টা সেপালস থাকে, এই পুরোটাকে একসাথে আমরা বলতে পারি ক্যালিক্স। ঠিক আছে, আমি হিবিস্কাসের কথা বলছি। তো ইন দ্য বার্ড কন্ডিশন এই যে ক্যালিক্সটা এরা কি করছে, ইট প্রোটেক্টস দ্য বার্ড। যখন একদম প্রাইমারি ফাংশন আমরা দেখবো ক্যালিক্সের, তখন কি দেখতে পাবো যে ইট প্রোভাইডস দ্য প্রোটেকশন টু দ্য ইনার মোস্ট পার্টস অফ দ্য ফ্লাওয়ার। যখন এটা এর বার্ড কন্ডিশনে মানে একদম প্রাইমারি স্টেজে থাকে, তখন ও ওকে প্রোটেকশন প্রোভাইড করছে, রাইট? তারপরে আস্তে আস্তে ফুলটা বড় হয়ে যাচ্ছে। নেক্সট এবার আসছে কি পেটালস, যেটাকে আমরা একসাথে বলতে পারি কোরোলা। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা পার্ট বলছি, ফার্স্ট পার্ট, আউটার মোস্ট পার্ট, এটাকে আমরা প্লান্টস এর ক্ষেত্রে বলি হোল। ঠিক আছে, তো এখানে টার্মটা কোথায় গেল, এই যে ইনার হোল। ঠিক আছে, এটা গেল, এটা ছিল হচ্ছে ফার্স্ট হোল, আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পেটালসটা। কারণ স্টকটা তো ফ্লাওয়ারের মধ্যে থাকছে না, ও কানেক্ট করিয়ে রাখছে, তো ওটাকে আমরা হোলের মধ্যে ফেলি না, আমরা ফ্লাওয়ারের পার্টটা শুরু করি সেপালস থেকে বা ক্যালিক্স থেকে। তো এটা হচ্ছে ফার্স্ট আউটার হোল যেটা, সেটা তার ভিতরে থাকছে হচ্ছে সেকেন্ড ইনার হোল হচ্ছে পেটালস, উইচ ইজ সিচুয়েটেড নেক্সট টু দ্য সেপালস। কালেকটিভলি এগুলোকে আমরা কোরোলা বলি। দে আর মডিফাইড লিভস সারাউন্ডিং দ্য রিপ্রোডাক্টিভ পার্টস অফ দ্য ফ্লাওয়ার। তাহলে অ্যাকচুয়ালি পেটালস গুলো কি করছে, তাদের যে রিপ্রোডাক্টিভ পার্ট যেটা, সেটাকে একদম ঘিরে থাকছে, কভার করে রাখছে। এবং পেটালসের মেন ফাংশন কি বলবো, মেন ফাংশন কিন্তু এর ইনসেক্টদেরকে বা পলিনেটার্সদেরকে অ্যাট্রাক্ট করা। কারণ পলিনেটার্সরা কিন্তু পলিনেশনের খুব একটা ভাইটাল রোল প্লে করে কিছু প্লান্টসের ক্ষেত্রে। ঠিক আছে, মানে ইনসেক্ট সবার ক্ষেত্রে পলিনেটার্স হবে না, যাদের ক্ষেত্রে ইনসেক্ট পলিনেটার তাদের কিন্তু বেশ ব্রাইট পেটালস দেখতে পারবো উইথ সেন্ট, মানে বেশ সুন্দর গন্ধ থাকে যেই ফুলগুলোতে। তো এরা সবাই চেষ্টা করছে পলিনেটার্সকে অ্যাট্রাক্ট করার জন্য। নেক্সট হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, যেটাকে আমরা বলছি কি থার্ড হোল। এই যে লেখাই আছে, দিস ইজ দ্য থার্ড হোল উইচ ইজ প্রেজেন্ট ইনার টু দ্য পেটালস। ঠিক পেটালস এর ভিতরে থাকছে কি কি থাকছে, থিন ফিলামেন্ট লাইক স্ট্রাকচার, যেটাকে আমরা বলছি স্ট্যামেন। এই স্ট্যামেনের মধ্যে একটা লং ন্যারো হেয়ার লাইক স্ট্রাকচার থাকছে, যেটাকে বলছে ফিলামেন্ট। আর বাইলোপ স্যাক লাইক স্ট্রাকচার, সেটাকে বলা হচ্ছে অ্যান্থার। তাহলে আমরা এখানে যেটা দেখেছি, ফিলামেন্ট কোনটা, এই সরু যে একদম গ্রিন কালার স্ট্রাকচার, এটা হচ্ছে ফিলামেন্ট। তার ঠিক উপরে যে একদম ছোট একটা লোবিউল মতন আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাইলোবড, মানে কি জিনিসটা অ্যাকচুয়ালি এরকম আছে যদি খুব ভালো করে দেখো, মানে এই একটা লোব, এই একটা লোব, দুটো লোবস, তাই জন্য বাইলোবড স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে অ্যান্থার। এই অ্যান্থারের মধ্যেই কিন্তু পোলেন, গ্রেইন পোলেন এগুলো তৈরি হয়। পোলেন ইজ প্রডিউসড উইদিন দ্য অ্যান্থার হবে, সরি, এটা উইদিন দ্য অ্যান্থার অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য প্রসেস অফ পলিনেশন। কারণ পোলেন ছাড়া পলিনেশন কিন্তু হবে না এই টাইপ অফ প্লান্টস এর ক্ষেত্রে। নেক্সট ইজ গাইনোসিয়াম উইচ ইজ দ্য ইনারমোস্ট হোল, একদম ভিতরের দিকে থাকছে গাইনোসিয়াম। ইচ পিস্টিল অর কার্পেল কনসিস্টস অফ 3 পার্টস, মানে আমরা পুরো যে গাইনোসিয়ামের পার্টটা দেখেছিলাম, এটাকে কিন্তু আমরা একসাথে পিস্টিল বা কার্পেল বলতে পারি। এখানে কি কি থাকছে, একদম উপরের দিকে যেটা থাকছে স্টিগমা, স্টিগমা কি করছে, পোলেন গ্রেইন গুলো যখন এখানে পড়ে স্টিগমা ওকে কালেক্ট করে। তারপর স্টাইল বা স্টাইলির থ্রুতে এই টিউবের মতন যে স্ট্রাকচারটা, এটার থ্রুতেও পাঠিয়ে দিচ্ছে কোথায়, ওভারির মধ্যে যে ওভিউল গুলো রয়েছে সেইখানে। এবং এই পুরো পার্টটা নিয়ে কিন্তু তৈরি হচ্ছে কে পিস্টিল, দ্যাট ইজ দ্য পার্ট অফ গাইনোসিয়াম অর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য প্লান্ট। তাহলে এখানে কি কি থাকছে, অ্যান এক্সপ্যান্ডেড টার্মিনাল অ্যাট দ্য টপ, যেটাকে আমরা স্টিগমা বলছি।
টপে থাকছে যেটা, ন্যারো থ্রেড লাইক স্ট্রাকচার সেটাকে আমরা স্টাইল বা স্টাইলি বলছি, আর একদম নিচে থাকছে সোয়ালেন ওভারি অ্যাট দ্য বেস, ইট কনসিস্টস অফ ওভিউলস উইচ পার্টিসিপেট ইন দ্য পলিনেশন। এবার এই ওভিউল আর পোলেন এই দুজনই কিন্তু পলিনেশনের থ্রুতে তারপর ফার্টিলাইজেশন হবে, তারপর একটা সিড প্রডিউসড হবে, আমরা একটু পরেই দেখতে পারবো। তো টাইপস অফ ফ্লাওয়ারে যেটা বলে আমি শুরু করেছিলাম, দুটো হতে পারে, একটা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, একটা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হচ্ছে যেখানে দুটোই মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানস আর প্রেজেন্ট ইন কেস অফ প্লান্টস। হিবিস্কাস, জবা ফুলে, রোজ, লিলি, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা ফুলের মধ্যে কিন্তু এই 4টে হোলসই প্রেজেন্ট থাকছে, 4টেই থাকছে। এবং তার মধ্যে আমরা বাইসেক্সুয়াল কথাটা কেন বলছি, কারণ আমরা এখানে মেল আর ফিমেল দুটো পার্টই দেখতে পাচ্ছি। কিন্তু কিছু কিছু প্লান্টস এর ক্ষেত্রে দেখা যায় অনলি ওয়ান রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ প্রেজেন্ট, হয় একটাতে মেল আছে এবং আরেকটাতে ফিমেল আছে, মানে একটা প্লান্টে মেল, মানে একটা ফ্লাওয়ারে মেল ফিমেল থাকবে না, একটা ফ্লাওয়ারে মেল থাকলে অন্য একটা ফ্লাওয়ারে ফিমেল থাকবে। এই যে প্রসেসটা বা এই টাইপ অফ প্লান্টস গুলো, এদেরকে বলা হচ্ছে কি ইউনিসেক্সুয়াল, যার মধ্যে পড়ছে পাপায়া, কিউকাম্বার, মেস, এরা। বোঝা গেল? তো পলিনেশন আমরা কোনটাকে বলছি না, পলিনেশন হচ্ছে এই যে পোলেন, সেটা অ্যান্থার থেকে, অ্যান্থার মানে কোনটা, ওই যে আমরা বাইলোপ স্ট্রাকচারটা যে পেয়েছি, এই যে আমরা বাইলোপ স্ট্রাকচারটা যে পেলাম, এইটাকে বলা হচ্ছে অ্যান্থার, এর মধ্যে পোলেন থাকছে। এই পোলেনগুলো যখন কোন একটা পলিনেটার্স এর থ্রুতে স্টিগমাতে এসে পড়ছে, এই প্রসেসটাকেই বলা হচ্ছে কি পলিনেশন। It is the process in which pollen from the anther transfers to the stigma, যেটাকে আমরা ফিমেল পার্টের মধ্যে দেখলাম, of the same species, মানে কি হিবিস্কাসেরটা, হিবিস্কাসের কোন একটা পোলেন যদি রোজে গিয়ে পড়ে, কিছু হবে? কিছুই হবে না। কেন? কারণ দুটোর স্পিসিস আলাদা। কিন্তু হিবিস্কাসেরটা যদি হিবিস্কাসেরই একটা অন্য কোনো প্লান্টসে গিয়ে পড়ে, তখন পলিনেশন হবে। এবার এই পলিনেশন জেনারেলি টু টাইপসের হতে পারে। কিরকম? একটা হচ্ছে সেলফ পলিনেশন, একটা হচ্ছে ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন কিন্তু একটু বোঝার বিষয়, কিরকম এটা আমরা গন্ডগোল করে ফেলি। সেলফ পলিনেশন দুটো ভাবে হতে পারে, মানে কি একটাই প্লান্টসের, একটাই প্লান্টসের মধ্যে হতে হবে। সেলফ পলিনেশন মানে একটা প্লান্টের মধ্যেই পলিনেশনটা হতে হবে। এবার এখানে দুটো কন্ডিশন আসবে। নাম্বার ওয়ান হচ্ছে ফ্লাওয়ারটা সেম হতে পারে বা ডিফারেন্ট ফ্লাওয়ারও হতে পারে, এটা হচ্ছে সেম বা ডিফারেন্ট হতে পারে। মানে কি একটাই প্লান্ট, তার একটাই ফ্লাওয়ার, তার মধ্যে পলিনেশন হচ্ছে, তার মানে কি ওই ফ্লাওয়ারটার মধ্যে মেল ফিমেল দুটোকেই প্রেজেন্ট থাকতে হবে, রাইট? তখনই একটা ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন হওয়া পসিবল। এইরকম একটা সিনারিওকে আমরা বলবো সেলফ পলিনেশন। অথবা কোনো একটা প্লান্টের ডিফারেন্ট ফ্লাওয়ার, মানে এই একটা প্লান্টের মধ্যেই, এই একটা প্লান্টের মধ্যেই, আঁকাটা খুবই খারাপ হলো, জাস্ট কনসিডার দিস। তো এই একটা প্লান্টের মধ্যেই যদি দুটো আলাদা ফ্লাওয়ারের মধ্যে পলিনেশন হয়, সেটাকেও আমরা বলবো সেলফ পলিনেশন। তাহলে ক্রস পলিনেশন কখন হবে? যখন প্লান্টসটা ডিফার করবে, ডিফারেন্ট প্লান্টস যখন হবে, সেটাকে আমরা বলছি ক্রস পলিনেশন, রাইট? তাহলে সেলফ পলিনেশন কি বলছে? পোলেন গ্রেইনস ফ্রম অ্যান্থার মে ফল অন দ্য স্টিগমা অফ ইদার দ্য সেম ফ্লাওয়ার অর অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্লান্ট। সেম প্লান্টটাই আমার মেনলি জরুরি, ফ্লাওয়ার সেম হোক বা না হোক, সেম প্লান্ট যদি হয় তাহলেই সেটাকে বলবো সেলফ পলিনেশন। ইট মেইনটেইনস জেনেটিক ইউনিফর্মিটি, কারণ একটা গাছের মধ্যেই হচ্ছে পলিনেশন, তাহলে ওই জেনেটিক ইউনিফর্মিটি বা জেনেটিক যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, ওগুলো সেম থাকছে। দিস প্রসেস মে হ্যাপেন উইদাউট দ্য নিড অফ পলিনেটার্স। কিছু ক্ষেত্রে যদি পলিনেটার্স নাও থাকে তাহলেও এটা পসিবল, কারণ সেম ফ্লাওয়ার হলে হতেই পারে।
তো এটা কোথায় কোথায় হতে পারে? রাইসে হতে পারে, হুইটে হতে পারে, টমেটোসে হতে পারে, এদের ক্ষেত্রে। বাট ক্রস পলিনেশন কিরকম? pollen grains fall on the stigma of the flower from different plants of the same species. স্পিসিস অবশ্যই সেম হতেই হবে, তা না হলে তো কাজ হবে না। তো স্পিসিস মানে সেম কাইন্ড এর প্লান্টস এর মধ্যে কাজটা হবে, বাট দুটো আলাদা আলাদা গাছের মধ্যে, মানে দুটো আলাদা হিবিস্কাস প্লান্টস এর মধ্যে যদি পলিনেশন হয়, তাকে আমি বলতে পারি ক্রস পলিনেশন। এবং এদের ক্ষেত্রে কিন্তু জেনেটিক ডাইভার্সিফিকেশন হতেই পারে, কারণ দুটো আলাদা গাছে দেখা গেল দুটো আলাদা আলাদা জবা ফুল গাছ, তো তাদের কিছু জেনেটিক ভেরিয়েশন তো থাকবেই। তো এটা আমরা স্ট্রবেরিতে দেখতে পাই, পামকিনসে দেখতে পাই, এদের ক্ষেত্রে ক্রস পলিনেশন দেখতে পাই। পলিনেশনের যে এজেন্ট গুলো থাকে তাদেরকে আমরা পলিনেটার্স বলি। পলিনেটার্স মানে কি? যারা এই পলিনেশন প্রসেসটা করতে হেল্প করছে। তো তাদের মধ্যে প্রথমেই আসছে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইনসেক্টস। ইনসেক্টস কিভাবে হেল্প করে? ওয়েন ইনসেক্ট অ্যালাইটস অন আ ফ্লাওয়ার ফর নেকটার, মানে যেটাকে আমরা বলি ফুলের মধু খাচ্ছে। তো নেকটার খেতে এলে কি হয়? ওদের গায়ের মধ্যে, সেটা লেগস হতে পারে, উইংস হতে পারে, সেসব জায়গায় না ওই পোলেন গুলো লেগে যায়, পোলেন গ্রেন গুলো লেগে যাচ্ছে লেগসে বা উইংসে বা আদার বডি পার্টস এর মধ্যে ওই পোলেন গুলো লেগে যাচ্ছে, পোলেন গ্রেন গুলো। when these insects visit another flower, pollen grains fall on the stigma. তাহলে ওইখান থেকে মধু খেয়ে বা নেকটারিং করে ও উড়ে গিয়ে অন্য একটা ফ্লাওয়ারের উপরে বসছে, সেম নেকটারিং এর জন্যই। কিন্তু ওর গায়ের মধ্যে যে এই যে পোলেন গুলো দেখতেই পাচ্ছ, লেগস এর মধ্যে পোলেন লেগে রয়েছে, এটা যখন ও অন্য একটা ফ্লাওয়ারে গিয়ে বসছে, ওর স্টিগমার মধ্যে পড়ছে, ওইটাই কিন্তু পলিনেশন ঘটিয়ে দিচ্ছে। তাহলে এ কি করছে? এই এ মানে এই যে ইনসেক্টটা, বিটা, এটা কিন্তু পলিনেটর হিসেবে কাজ করছে, রাইট? ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্লাওয়ার মানে এই পলিনেটার্স গুলো কোন টাইপ অফ ফ্লাওয়ার্স এর ক্ষেত্রে বেশি কাজ করবে? না সেখানে কালারফুল পেটালস থাকতে হবে। ইনসেক্ট কোন ফ্লাওয়ার্স এ বেশি যাবে? সেটা খুব একদম সেন্ট নেই, একদম কালার নেই সেইখানে, নাকি একটু কালারফুল ফ্লাওয়ার্স এ? অবভিয়াসলি কালারফুল, যেখানে ভালো সুন্দর গন্ধ আছে সেখানে। তো যেটা প্রথমেই বললাম যে পেটালস এর কাজই হচ্ছে, কালারফুল পেটালস গুলো কিন্তু তোমার বিভিন্ন ইনসেক্টকে বা পলিনেটার্সকে অ্যাট্রাক্ট করে। এবার সেটা ইনসেক্ট হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে স্মল অ্যানিমালস মানে স্কুইরেল এরাও হতে পারে, বার্ডস হতে পারে, ছোট ছোট যে পাখিগুলো দেখবে নেকটারিং করে, মানে ফুলের মধু খায়, তো ওই ওরাও কিন্তু সেম ভাবে পলিনেশনে হেল্প করে। সেন্টেড ফ্লাওয়ার্স টু অ্যাট্রাক্ট ইনসেক্টস। আচ্ছা, পোলেন গ্রেনস গুলোকে একটু স্টিকি হতে হবে, তা না হলে ওদের এই উইংস বা লেগস এগুলোতে স্টিক করে থাকবে কি করে? যদি একদম ড্রাই হয় তাহলে তো সেটা সম্ভব না। তো তাই জন্য পোলেন গ্রেনস গুলোকে একটু স্টিকি নেচারের হতে হবে। অ্যান্ড দে কন্টেইন নেকটার অ্যাজ ফুড, অবভিয়াসলি, কারণ যদি ওখানে নেকটার না থাকে তাহলে আর ইনসেক্ট বা বার্ডস এগুলো আসবে কেন? যদি নেকটারটা ফুলের মধ্যে নাই থাকে তাহলে তো ওরা আসবে না। তো এই ফ্লাওয়ার্স গুলোর মধ্যে নেকটার থাকতে হবে। অ্যান্ড রিপ্রোডাক্টিভ অর্গ্যানস আর এনক্লোজড, জেনারেলি খুব একটা এরকম ওপেনড থাকে না, একটু এনক্লোজড থাকে, একটু কভার করা থাকে। মানে যদি তুমি একটা জবা ফুল দেখো, ওটা হ্যাঁ আমরা ওপেন দেখি, বাট তুমি ধরো একদম সদ্য জাস্ট ফুলটা ফুটছে, তখন দেখবে ওটা কিন্তু একদম পেটালস গুলো ছড়িয়ে যায় না, আস্তে 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 ছড়িয়ে যায়, তো ওটা একটু প্রোটেক্টেড থাকে। রোজ, মেরিগোল্ড, ডালিয়া, এদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাই। নেক্সট আমরা দেখব এয়ার বা উইন্ডের থ্রুতে। এখানে কি হচ্ছে? এয়ার বা উইন্ড এটা পলিনেশনে হেল্প করছে, মানে হাওয়া দিচ্ছে, ওই পোলেন গ্রেনস গুলো ভেসে ভেসে অন্য একটা প্লান্টসে গিয়ে পড়ছে, ব্যাস পলিনেশন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের মেইনলি কি মাথায় রাখতে হবে? না পোলেন গ্রেনস বা পোলেন যেগুলো, সেগুলোকে লাইট ওয়েটের হতে হবে, আদারওয়াইজ ওরা ওরা তো উইন্ডে ক্যারি ফরওয়ার্ডেড হতে পারবে না। তো এখানে আমরা যেটা দেখতে পারবো, ইন কেস অফ ফ্লাওয়ার্স উইথ ড্রাই পোলেন, পোলেন গ্রেনস গেট ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড, হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছে। ইফ দে ফল অন দ্য স্টিগমা অফ দ্য সেম টাইপ অফ ফ্লাওয়ার, পলিনেশন হ্যাপেন্স। কি কি ক্যারেক্টারিস্টিক? স্মল অ্যান্ড উইথ ডাল কালার্স। ডাল, খুব একটা ভালো পলিনেটার্স আসছেও না, মানে ইনসেক্টস আসছে না, তাদের ক্ষেত্রে এই প্রসেসটা আমরা দেখতে পারবো। কিন্তু হ্যাঁ, অবশ্যই পোলেন গ্রেনস গুলোকে কিন্তু একটু স্মল, ড্রাই
লাইট ওয়েট এরকম হতে হবে। লং অ্যান্থার্স থাকতে হবে, কারণ লং অ্যান্থার্স যদি না থাকে, অ্যান্থার্সটা যদি ভিতরের দিকে প্রোটেক্টেড থাকে, তাহলে উইন্ড যতই দিক না কেন পোলেন গ্রেনস গুলো বেরোতে পারবে না, মানে হাওয়ায় ভেসে যেতে পারবে না যদি ভিতরের দিকে থাকে। তো ওগুলোকে একটু বাইরের দিকে আউটগ্রো করে থাকতে হবে, যাতে হাওয়া দিলে ওই পোলেন গ্রেনস গুলো ভেসে চলে যেতে পারে। লাইট ওয়েটেড পোলেন হতে হবে লার্জ কোয়ান্টিটিতে। কেন? কারণ ম্যাক্সিমাম পোলেন্স কিন্তু এখানে ওয়েস্টেড হবে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখবে, মানে অনেক সময় আমরা দেখেছি হাওয়ায় ভেসে 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 যাচ্ছে বা গায়ে লেগে যাচ্ছে, তো ওগুলো আমাদের গায়ে লাগছে, তো ওগুলো নষ্ট হচ্ছে। এরকম অনেক নাম্বারস অফ পোলেন্স কিন্তু দে গেট ওয়েস্টেড, কোনো কাজেই লাগে না, অন্য গাছে গিয়ে পড়ছে, মাটিতে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে পোলেন্স এর নাম্বারটা খুব বেশি হতে হবে, কারণ এখানে চান্সটা কমে যায়। আদৌ কি সেম কাইন্ড অফ প্লান্টসে গিয়ে পড়বে, বা পড়লেও কোথায় পড়বে, এই জিনিসগুলো কিন্তু এখানে পসিবিলিটি অনেকটা কমিয়ে দিচ্ছে। তাই জন্য এখানে লার্জ কোয়ান্টিটিতে পোলেন গ্রেনস বা পোলেন্স তৈরি হয়। এক্সাম্পল মেজে হতে পারে, পাম, পাইন, এদের ক্ষেত্রে এই প্রসেসটা আমরা দেখতে পাই। পলিনেশন বাই ওয়াটার কোথায় দেখতে পারবো? অ্যাকোয়াটিক প্লান্টসে, মানে যারা জলের মধ্যেই বড় হচ্ছে। এদের ক্ষেত্রে কি হয়, যখন ম্যাচিওর হয়, মেল পার্ট স্টার্ট টু ডিটাচ দেমসেলভস অ্যান্ড ফ্লোট অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার, যেটা কিনা আগে সাবমার্জড ছিল। যখনও প্রপারলি ম্যাচিওর্ড হয়নি তখনও সাবমার্জড ছিল, নিচের দিকে ছিল। যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন দেখা যায় মেল পার্টস গুলো ডিটাচ করে দিচ্ছে নিজেদেরকে এবং ফ্লোট করছে, জলের উপরে ভাসতে থাকছে। এবার এরা ধরো এরকম জলের উপরে, পরের স্লাইডে ফটো আছে, এই যে মেল ফ্লাওয়ার্স গুলো এরকম ভেসে ভেসে যখনই ফিমেল ফ্লাওয়ার্স এর কন্ট্যাক্টে আসবে তখনই পলিনেশনটা হবে। তাহলে এখানে কে হেল্প করছে? ওয়াটার হেল্প করছে। তাহলে এখানে ওয়াটার পলিনেটর হিসেবে কাজ করছে। সো হোয়াট হ্যাপেন্স when it comes in contact with female flower, pollination happens। এরকম ভাসতে ভাসতে যখনও ফিমেল ফ্লাওয়ারের কন্ট্যাক্টে আসছে তখনই পলিনেশন হয়ে যাবে। তাহলে এদের ক্ষেত্রে কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবো? স্মল অ্যান্ড লাইট ওয়েট, কারণ খুব যদি ভারী হয় ওটা তো সিঙ্ক করে যাবে, তো সেটা যাতে না হয় এখানেও আমরা দেখতে পাবো স্মল আর একটু লাইট ওয়েটের হচ্ছে। পোলেন গ্রেনস আর প্রডিউসড ইন লার্জ নাম্বার, সেম এখানেও তাই। কতটা আদৌ ঠিকঠাক পৌঁছাতে পারবে টু দ্য ফিমেল পার্ট, বা নষ্ট হয়ে গেল, এই সব কারণে এখানেও লার্জ কোয়ান্টিটিতে তৈরি হতে হয়। অ্যান্ড মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার্স গ্রো ইন ডিফারেন্ট প্লান্টস, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেলটা আলাদাভাবে তৈরি হয়েছে, ফিমেলটা আলাদাভাবে তৈরি হয়েছে, তারপরে কিন্তু এরা ডিটাচড হয়ে গিয়ে নিজেদের মতন পলিনেশন করছে। আচ্ছা, স্টিগমা রিমেইনস আনওয়েটেড উইথ আ লার্জ স্টিকি ফেদারি অ্যাপিয়ারেন্স। স্টিগমা যেটা, সেটা আনওয়েটেড মানে ভেজা থাকে না, ওয়েটেড থাকে না, যাতে সেখানে ওই মেল পার্ট যেটা আসছে সেখান থেকে যে পোলেনটা এসে স্টিক করবে সেটা যাতে স্টিক করতে পারে, এই যে তার জন্য ওর একটা নিজেরও স্টিকি একটা অ্যাপিয়ারেন্স থাকে। যেমন ভ্যালিস নেরিয়া, এটা কিন্তু একটা অ্যাকোয়াটিক প্লান্ট যার মধ্যে এই পলিনেশন বাই ওয়াটার এই প্রসেসটা আমরা দেখতে পাই। বোঝা গেল? তো এরা হচ্ছে কিছু পলিনেটার্স এর এক্সাম্পল বা প্রসেস যার থ্রুতে পলিনেশনটা হচ্ছে। তো এবার আর্টিফিশিয়াল পলিনেশন কি? আর্টিফিশিয়াল পলিনেশন হচ্ছে, আর্টিফিশিয়াল আমরা কোন টাইমে ইউজ করি? যখন কোন একটা ন্যাচারাল প্রসেস কে আমরা হিউম্যানলি ম্যানারে করতে চাই, মানে পলিনেশনটাই আর্টিফিশিয়ালি উইথ দ্য ইন্টারভেনশন অফ হিউম্যান করা হচ্ছে, দ্যাট ইজ কল্ড আর্টিফিশিয়াল পলিনেশন। তাহলে ট্রান্সফার অফ পোলেন গ্রেইনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা, আমরা সেটা প্রসেসটা করতে হেল্প করছি, সেটাকে আমরা আর্টিফিশিয়াল পলিনেশন বলবো। ব্রিডার্স যারা যারা ধরো আলাদা করে এরকম প্লান্ট রিয়ারিং করছে, নতুন নতুন প্লান্টস তৈরি করছে, তারা তাহলে এই প্রসেসটা ফলো করবে যাতে নতুন 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 ভ্যারাইটি তৈরি হতে পারে, নতুন হাইব্রিডস তৈরি হতে পারে, তারা এই প্রসেসটা ফলো করবে। কে কি করছে? রিমুভ দ্য অ্যান্থার্স ফ্রম দ্য ইয়াং ওয়ান অ্যান্ড কভার সাচ ফ্লাওয়ার্স, এবং দিস ফ্লাওয়ার্স আর পলিনেটেড উইথ পোলেন ফ্রম ডিজায়ার্ড ভ্যারাইটি। তো
তো তাদের যেরকম যা হাইব্রিড দরকার, যেরকম নতুন একটা প্লান্ট তৈরি করা, নতুন বলতে হাইব্রিড প্লান্ট তৈরি করা দরকার, নতুন ভ্যারাইটি অফ প্লান্ট তৈরি করা দরকার, সেই অ্যাকর্ডিংলি ওরা পোলেন গ্রেইন ডিফারেন্ট প্লান্টস এর মধ্যে ইনকর্পোরেট করে একটা আর্টিফিশিয়ালি পলিনেশন করছে। এই যে ইট ইজ ইউজ টু ক্রিয়েট হাইব্রিডস অ্যান্ড নিউ ভ্যারাইটি। নাও হোয়াট ইজ ফার্টিলাইজেশন? এবার পোলেন গ্রেনটা স্টিগমার মধ্যে এসে পড়ছে, রাইট? তো স্টিগমার মধ্যে এসে পড়ে কি ওখানেই থেকে যাবে? একেবারেই না। স্টিগমার মধ্যে পড়ার পর ও কিন্তু স্টাইলির থ্রুতে চলে যাবে কোথায়? চলে যাবে ওভারিতে। তাহলে এই যে পোলেন গ্রেইন গুলো, এরা কি করছে? এরা এই স্টিগমার মধ্যে পড়ছে, পড়ার পর ও কিন্তু চলে যাচ্ছে একদম ওভারির মধ্যে। এবার ওভারির মধ্যে যাবে কি করে? না, এই ওভারির মধ্যে যাওয়ার জন্য একটা পোলেন টিউব ফর্ম করবে। যখন এই পোলেন গ্রেইনটা এই স্টিগমাতে পড়ছে, উইদিন দ্য স্টাইল বা স্টাইলি পোর্শন আ পোলেন টিউব ইজ ফর্মড। এই পোলেন টিউবটাই কিন্তু পোলেনটাকে একদম ওভারি অব্দি ট্রান্সপোর্ট করে দেবে। তারপর ওভারিতে গিয়ে ও ওভিউলের সাথে ফিউজড হবে। ফিউজড হওয়ার পর ও একটা জাইগোট তৈরি করবে। দ্যাট ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল ইউনিট অফ দ্য নিউ প্লান্ট আমরা বলতে পারি। ওখান থেকেই সিড তৈরি হবে, তারপরে ফ্রুটস তৈরি হবে, সেটা তার পরের ডেভেলপমেন্ট। বাট একদম প্রাইমারি হচ্ছে পোলেনটা আসবে, পোলেন গ্রেইন পড়বে, পোলেন গ্রেইনের ভিতরে পোলেন্স থাকছে, তো পোলেনটা আসবে, ওভিউলের সাথে ফিউজড হবে। এই যে ফিউশন, এই প্রসেসটাকেই বলা হচ্ছে কি fertilization. When a pollen grain reaches to the stigma, it starts to absorb moisture from the surface of the stigma and begins to grow a tube-like structure which is called pollen tube. তাহলে এই পোলেন গ্রেইনটা যখন এখানে এসে পড়ছে, ও স্টিগমার থেকে কিছু ময়েশ্চার, কিছু নিউট্রিশন কালেক্ট করছে, করে ওখান থেকে পোলেন টিউবটা ফর্ম করছে, করে এই পোলেন টিউবের থ্রুতে পোলেনটাকে একদম পাঠিয়ে দিচ্ছে ওভারিতে। This tube reaches the ovary passing through the styli and releases the pollen over there. Fusion of male gamete, which is pollen, and female gamete, which is the ovule, takes place, which gives rise to the formation of zygote. এবার এই জাইগোট থেকে আস্তে আস্তে সিড ফর্ম করবে, তারপরে সেটা ফ্রুটসে কনভার্টেড হবে। ওভিউল ডেভেলপস ইনটু সিড, কভারিং gives rise কভারিং gives rise to the seed coat, মানে তোমার জাইগোটের যে কভারিংটা, সেটা একটা সিড কোটকে ডেভেলপ করে এবং সেটা আলটিমেটলি ফ্রুট তৈরি করতে হেল্প করবে। যেই ওভিউল যেটা, সেটা সিডে কনভার্টেড হবে, আর ওভারি যেটা, সেটা ফ্রুটসে কনভার্টেড হবে, যেই ফ্রুটসটা আমরা খেয়ে নিই, তাই তো? তো ওটা আমরা ওভারির যে ডেভেলপমেন্টটা, ফ্লেশি পার্টটা, সেটা আমরা ফ্রুটস হিসেবে ইনটেক করি। তো ফ্রুটস এর মধ্যে কোনটা হচ্ছে ওভারি যেই পার্টটা, সেটাই এক্ষুনি যেটা বললাম। এক্ষেত্রে দেখা যায় কিছু ফ্রুটস এর ক্ষেত্রে ড্রাই, আর কিছু ফ্রুটস এর ক্ষেত্রে ফ্লেশি ওয়ালস তৈরি হয়। ফ্লেশি ওয়ালস বলতে ধরো আমরা বলতে পারি যে কোনো ফল যেগুলো আমরা খাই, মানে ধরো আপেল, পেয়ারা, আম, এদের ক্ষেত্রে কি ফ্লেশি ওয়ালস থাকে। কিন্তু ড্রাই ওয়ালস কাদের ক্ষেত্রে? ধরো আমি বলছি কিশমিশ, বা ধরো যে কোনো আখরোট, এদের ক্ষেত্রে ওগুলো ড্রাই ওয়ালস থাকছে, ঠিক আছে? তো ইন সার্টেন ফ্রুটস, তাদের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, ফলস ফ্রুটস কোনটাকে বলা হয়? ট্রু ফ্রুটস হচ্ছে যাদের ক্ষেত্রে ওভারিটা ইজ বিং কনভার্টেড ইনটু দ্য ফ্রুটস, এটা হচ্ছে নর্মালি যেটা হয়। বাট কিছু ফ্রুটস এর ক্ষেত্রে, সাচ এজ অ্যাপেল, পিয়ার, নাশপাতি যেটাকে বলা হয়, এদের ক্ষেত্রে দেখা যায় থ্যালামাস যেটা, সেটা ফ্রুটসে কনভার্টেড হচ্ছে, মানে এই থ্যালামাসটা যেটা, সেটা ফ্রুটসে কনভার্টেড হয়, কিন্তু ওভারিটা ফ্রুটসে কনভার্টেড হচ্ছে না, বরং ওভারিটা সিডের বাইরে একটা জাস্ট কভার করে রাখছে। আপেলটাকে কাটার পর দেখবে, ধরো একদম যদি মাঝখান দিয়ে এরকম কেটে দাও, একদম ধরো মাঝখান দিয়ে এরকম যদি কেটে দাও, তো এইরকম একটা স্ট্রাকচার মোটামুটি দেখতে পাও। এবং এরও যদি মাঝখান দিয়ে এরকম কেটে দাও, দেখবে এইখানে না একটা এরকম মতন স্ট্রাকচার থাকে, মানে আমি অতটা খুব মাইনিউটলি করতে পারছি না, তার ভিতরে সিড থাকছে।
একদম ব্রাউন কালারের যেগুলো, কিন্তু তার বাইরে একটা এরকম স্ট্রাকচার থাকছে, অনেক সময় আমরা এটা কেটে ফেলেও দিই। এই পার্টটা হচ্ছে ওভারি, যেটা কনভার্টেড হয়নি ইনটু দ্য ফ্রুটস, কনভার্টেড হয়েছে কোন জায়গাটা, থ্যালামাস পার্টটা। এদেরকে বলা হচ্ছে কি ফলস ফ্রুটস। ওভারি রিমেইনস অ্যাট দ্য সেন্টার, দা অ্যাড হয়ে গেছে বাট এটা অ্যাট দা হবে, অ্যাট দ্য সেন্টার কন্টেইনিং দ্য সিড। বোঝা গেল? ইম্পর্টেন্স অফ ফ্রুটস অবশ্যই দরকার, কারণ প্রোটেক্টিভ কেস হিসেবে কাজ করছে, সিডটাকে প্রোটেক্ট করছে। আর অ্যানিমালস বা আমরা আমরা কি করছি, ফ্লেশি পার্টটাকে খেয়ে নিচ্ছি, সিডস গুলোকে এখানে সেখানে ফেলে দিচ্ছি, সেখান থেকে হতেই পারে নতুন কোনো একটা গাছ তৈরি হচ্ছে। তো অবশ্যই ফ্রুটসেরও একটা ইম্পর্টেন্স তো রয়েছেই। অ্যান্ড ডিসপার্সাল অফ সিড বলতে এই যে আমরা বললাম খেলাম, খেয়ে দিয়ে এখানে ফেলে দিলাম, এবার যদি ওটা মানে সিডটা যদি প্রপার কন্ডিশন পায়, প্রপারলি একদম যা যা দরকার ওর গ্রোথের জন্য যদি সেগুলো ঠিকঠাক করে পায়, ও কিন্তু একটা নতুন প্লান্ট তৈরি করবে। তাহলে মেথড অফ রিলিজিং দ্য সিড আউট অফ দ্য ফ্লেশি অর ড্রাই ওয়ালস, সেটাকে বলা হচ্ছে ডিসপার্সাল অফ সিড। ইট ক্যান বি ব্রট অ্যাবাউট বাই হিউম্যান, আমরা তো করি, অ্যানিমালসও করে, উইন্ডও করে, ওয়াটারও করে, মানে যারা যারা আমরা আর কি এই কাজটা করি তাদের নামগুলোই এখানে বলে দিয়েছে। তো আমরা কি ভালো কাজ করি? অবভিয়াসলি ভালো কাজ করি, কারণ ডিসপার্সাল যদি না হয় তাহলে একটা নতুন প্লান্ট তৈরি হওয়ার চান্সও কমে যায়। তো এটাই ছিল হচ্ছে আজকের আমাদের হোল টপিক, যেখানে আমরা পুরোপুরিভাবে দেখলাম যে কি কি প্রসেসের থ্রুতে প্লান্টসদের রিপ্রোডাকশন হতে পারে। তার মধ্যে আমরা পেয়েছি কি কি, ভেজিটেটিভ পেয়েছি অ্যান্ড সেক্সুয়ালও পেয়েছি। তো এদের মধ্যে কোনটার কোন প্রসেস, তার আরো কিছু ডিফারেন্সিয়েশন রয়েছে, রুটস এর থ্রুতে হতে পারে, স্টেমস এর থ্রুতে হতে পারে, লিভস এর থ্রুতে হতে পারে। এবং তার সাথে সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা দেখলাম যে কি করে একটা ফ্লাওয়ার্স এর অন্যান্য পার্টস গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, বা প্রত্যেকটা পার্টসে কি কি ফাংশনস থাকছে যেগুলোকে আমরা হোলস বলছি। এবং তার সাথে পলিনেশন এবং ফার্টিলাইজেশনের থ্রুতে ফ্রুটস তৈরি হচ্ছে কন্টেইনিং দ্য সিড। এটাই ছিল হচ্ছে আজকে আমাদের টোটাল ডিসকাশন। আশা করছি তোমাদের কিছুটা হেল্প হয়েছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট টপিক খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।